আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে এসেছি চলতরিতের 6 নম্বর ক্লাসে। আমরা গত ক্লাসে নিউটনীয় বলবিদ্যা অধ্যায় শেষ করেছি, আর এই শুক্রবার কিন্তু তোমাদের নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের উপরে পরীক্ষা আছে। তো তোমরা আমার ভয়েস ঠিকমতো শুনতে পাচ্ছ না এবং স্ক্রিনে লেখা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, এই দুইটা ইনফরমেশন ভাইকে একটু জানিয়ে দাও। আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনে লেখা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। এই দুটো ইনফরমেশন একটু ভাইয়াকে দ্রুত জানিয়ে দাও। আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনে লেখা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। আবুল আহাদ বলছো যে ক্লিয়ার অল। অন্তু যুক্ত হয়ে গেছো, কবিতা যুক্ত হয়ে গেছো, শ্রাবণী যুক্ত হয়ে গেছো, অরিজিৎ কুমার যুক্ত হয়ে গেছো। ওকে, ঠিক আছে। আমি জানি তোমাদের অনেকেরই এইচএসসি পরীক্ষার জন্য দ্রুত ছুটি চাইতেছো আমাদের কাছ থেকে। সো আমরা 15 তারিখ পর্যন্ত ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো তোমরা একটু জানাও আমাদের আজকে ক্লাসের শেষেও যে 15 তারিখ পর্যন্ত অ্যাকচুয়ালি কন্টিনিউ করবো কিনা, নাকি আজকের ক্লাসের পরে শেষ করে দেবো। বাট চলতরিত অধ্যায়টা শেষ হইতে 2টা ক্লাস হলে, আজকের পরে আরও 2টা ক্লাস হলে ভালো হতো। বাট যদি না নেওয়া যায় আমরা একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবো, এইচএসসির আগে, কারণ এইচএসসিতে যেহেতু এই চ্যাপ্টারটা আছে। ওকে, আগের ক্লাসগুলো পর্যন্ত আমরা, চলো আজকের পড়াটা শুরু করি। আগের ক্লাসগুলো পর্যন্ত আমরা চলতরিত অধ্যায়ের কারেন্ট ডিভাইডার ল, ভোল্টেজ ডিভাইডার ল পড়ছি, রোধ নিয়ে অনেকগুলো আলোচনা করছি, তুল্য রোধ নিয়ে পড়াশোনা করছি। এখন আমরা যেটা দিয়ে শুরু করব, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বলতে পারো এইচএসসির জন্য, সেটা হচ্ছে কিরশফের সূত্র বা কারশফের সূত্র বলে। হ্যাঁ, বাংলায় কিরশফ বা কারশফ দুইটা হয়ে বলা যায়। সো এটা কখন আমরা ব্যবহার করব? আমরা এই যে কারেন্ট ডিভাইডার ল, ভোল্টেজ ডিভাইডার ল পড়ছি, মানে ওহমের সূত্র থেকে যেই সার্কিট সমাধান করার জিনিসগুলো শিখছি, যে আমরা কি করতে পারি, অনেকগুলো ব্যাটারি একসাথে থাকলে কি কত প্রবাহ হবে মোট সেটা বের করতে পারি, অনেকগুলো রোধ একসাথে থাকলে তুল্য রোধ কত হবে সেটা বের করতে পারি, আবার এই রোধগুলোর মধ্যে বিভব পার্থক্য কত দুই প্রান্তে, আবার এই রোধগুলোর মধ্যে প্রবাহ কত, সেই জিনিসগুলো বের করতে পারি। আমরা এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে জটিল সার্কিট সমাধানে আমরা তো কি করতে পারি না, জটিল সার্কিট সমাধানে আমরা কারেন্ট ডিভাইডার ল, ভোল্টেজ ডিভাইডার ল এগুলো ইউজ করতে পারি না। সো জটিল সার্কিট সমাধানের জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে কিরশফের সূত্র। জটিল সার্কিট সমাধানের জন্য আমাদের কাকে লাগবে? কিরশফের সূত্রকে লাগবে। ওকে, তো আমরা এখন কিরশফের সূত্র যদি পড়ি, প্রথমত কিরশফের দুইটা সূত্র আছে, কিরশফস কারেন্টস ল, কিরশফস ভোল্টেজ ল। কিরশফস কারেন্টস ল শর্টকাট এটাকে বলা হয় কেসিএল। এটা আধানের নিত্যতা সূত্র থেকে আসে। আমি জানি তোমরা অনেকেই বেসিক পারো, তারপর আমি একটু ছোট্ট করে রিভিউ দিচ্ছি। এটা কোথায় অ্যাপ্লাই করব? নট বা জাংশনে। কিরশফের প্রথম সূত্রটা কোথায় অ্যাপ্লাই করতে হয়? নট বা জাংশনে। মানে আমি যখন একটা সার্কিট পাবো, ওই সার্কিট পাওয়ার পরে আমার কিরশফের কারেন্টের সূত্র অ্যাপ্লাই করার আগে যাচাই করতে হবে ওই সার্কিটটার মধ্যে জাংশন কয়টা আছে, ওই সার্কিটটার মধ্যে জাংশন কয়টা আছে। তো জাংশন বলতে যেটা বুঝাই ভাইয়া, আমি ছোট্ট করে একটা জিনিস আইকি দেখাই। এই জিনিসটা যেমন আমার একটা জাংশন, কেন এটাকে জাংশন বলতেছি, কেন এইটাকে জাংশন বলতেছি, এই দুটাকে কেন জাংশন বলতেছি, ধরো সাপোজ এ আর বি, কারণ এই পয়েন্টগুলোতে জাংশন মানে কি? মিলনস্থল, রাইট? অনেকগুলো তার একসাথে মিলিত হচ্ছে। এটাকে কি জাংশন বলবো? নো, এটা কোনো জাংশন বলবো না, এটা নট, নর্মাল নট, এটা আমার জাংশন। সো জাংশন গুলাতে আমরা কি করব? কারশফের কারেন্টের সূত্রগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে? সো আমরা সার্কিটে যেই জায়গায় জাংশন পাবো সেই জায়গায় কারশফের কারেন্টের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। নডও অ্যাপ্লাই করা যায়, বাট ইফেক্টিভ হচ্ছে জাংশন অ্যাপ্লাই করা। জাংশন অ্যাপ্লাই করলে অ্যাকচুয়ালি কাজ হয়। ঠিক আছে? নডেতে অ্যাপ্লাই করলে যতটুকু ঢুকতেছে ততটুকু বের হচ্ছে, একই জিনিস। তো এন্ড এনি জাংশন আমরা কি বললাম? সামেশন অফ ইনকামিং কারেন্ট ইকুয়াল টু সামেশন অফ আউটগোয়িং কারেন্ট। অর্থাৎ যে পরিমাণে কারেন্ট ঢুকবে কোন একটা জাংশনে, সেই পরিমাণে কারেন্টই বাইরে বের হয়ে যেতে হবে, কারণ আধানের নিত্যতা মেনে চলবে। এমন তো হওয়া যাবে না যে কারেন্ট সৃষ্টি হয়েছে মানে আধান সৃষ্টি হয়েছে, এটাও হওয়া যাবে না। আবার আধান ধ্বংস হয়েছে, এটাও হওয়া যাবে না, কারণ আই ইকুয়াল টু কিউ বাই টি।
আই যদি বেড়ে যায় দ্যাট মিন্স কিউ বেড়ে গেল, এটা পসিবল না আধানের নিত্যতা অনুসারে। সো আমরা এটাকে লিখি এইভাবে লিখতে পারি, ইনকামিং কারেন্টকে সামেশন অফ আই ডট সি, আউটগোয়িং কারেন্টকে লিখতে পারি সামেশন অফ ও ডট সি। এটাকে এক পাশে নিয়ে আসলে ইনকামিং কারেন্ট আর আউটগোয়িং কারেন্ট বিয়োগ দিলে 0 থাকবে। এটাকে শর্টকাটে এক লাইনে যদি বলে কারশফের কারেন্ট সূত্র লিখো তাহলে এটা সামেশন অফ আই নেট ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো কারেন্ট সে কি করবে না, সঞ্চয় করবে না, যেই পরিমাণে আসবে সেই পরিমাণে বাইরে বের হয়ে যাবে। সো চলো একটা এক্সাম্পল দেখি, খুবই দ্রুত দেখি আমরা। এখানে একটা দেখতে পাচ্ছি জাংশন আছে, কোন জাংশনটার নাম কি, এক্স। এক্স জাংশনে আমরা কারশফের কারেন্ট সূত্র অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে সাপোজ ধরো আমরা কি বের করব, আই এর ভ্যালু বের করব। কি বের করব, আই এর ভ্যালু বের করব। তো আমরা এই জিনিসগুলা আমি প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে কিন্তু এরকম ভাঙায় ভাঙায় লিখবো না, জাস্ট একটা জায়গায় দেখাই দিচ্ছি যেন পরে আমরা দ্রুত করতে পারি। তো তোমরা এই টাইপের জিনিসগুলো পেলে কি করবা, লিখবা যে এক্স বিন্দুতে, বাংলায় যদি লেখো কি লিখবা, এক্স বিন্দুতে এক্স বিন্দুতে কারশফের প্রথম সূত্র প্রয়োগ করে তারপরে সামেশন অফ আই নেট ইকুয়াল টু 0 দিবা। দেন তুমি লাস্টের লাইনটা লিখবা। ওই লাস্টের লাইনটা কিভাবে লিখতে হয় এটা যদি একটু বলে দিই, একটা সমান সমান দিবা, বাম পাশে লিখবা ইনকামিং কারেন্ট গুলাকে, ডান পাশে লিখবা আউটগোয়িং কারেন্ট গুলাকে। তাহলে এই পয়েন্টটাতে আসছে কে কে, 10 আসছে, 40 আসছে, 30 আসছে, বাট 20 কি আসছে নাকি বের হয়ে গেছে, এই পয়েন্টটা থেকে বের হয়ে গেছে। তো 20 হচ্ছে আউটগোয়িং, আইও ধরে নিছি কি আউটগোয়িং। তাহলে যেগুলো আসছে সেগুলো লিখে ফেলি। আর আউটগোয়িং কে কে, আউটগোয়িং হচ্ছে আবার এই পয়েন্টের সাপেক্ষে বের হয়ে গেছে কে, 20 আর আই। কেমন দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে কাকে সলভ করব, এখান থেকে আমি আই কে সলভ করব। সো আই কে যদি আমি সলভ করি, সলভ করলে কত আসে আমার, আই কে সলভ করলে কত আসে, এটা 10 40 এ 50, 50 30 এ 80, 80 থেকে 20 বাদ দিলে এখানে আমার থাকে 60 অ্যাম্পিয়ার। এখানে একটা জিনিস বলে রাখি, তুমি বলতে পারো ভাইয়া এই অ্যারোটা কি দেওয়া থাকবে আগে, উত্তর হচ্ছে না, এই অ্যারোগুলো তোমারই দিতে হবে। সো তুমি যদি বাইরের দিকে দাও কোনো প্রবলেম নাই, ভেতরের দিকে দাও কোনো প্রবলেম নাই, যেভাবেই দিছো সেভাবে হিসাব করবা। আউটগোয়িং ধরলে আউটগোয়িং ধরে হিসাব করবা, ইনকামিং ধরলে ইনকামিং ধরে হিসাব করবা। অ্যারো কিন্তু তুমি নিজেই দিছো। লাস্টে অ্যান্সার যদি তুমি যেটা ধরছো, তুমি আউটগোয়িং ধরছো, বাইরে বেরোচ্ছে ধরছো এই পয়েন্টটা থেকে, অ্যান্সার যদি পজিটিভ আসে তার মানে তোমার ধরাটা ঠিক আছে। যদি লাস্টে অ্যান্সার মাইনাস আসে তাহলে বুঝতে হবে তুমি যেদিকে ধরছো তার অপোজিট দিকে আসলে কারেন্ট আসছে, দ্যাট মিন্স তোমার ধরাটার উল্টা দিকে কি আছে, কারেন্টের ডিরেকশনটা আছে। তবে তোমার যখন ম্যাথ করবা না তখন তুমি যেইটাই ধরছো সেটাই রেখে দিবা, তোমার আবার চেঞ্জ করা দরকার নাই। মানে এমন না যে তুমি যেটা ধরছো মাইনাস আসছে এটা আবার চেঞ্জ করে দিলা, তাহলে আবার কিন্তু এই মাইনাসটাও প্লাস হয়ে যাবে। সো যেইটাই ধরছো সেটাই চিত্রতে থাকবে, লাস্টে মাইনাস আসলে মাইনাস সহই অ্যান্সার রেখে দিবা, ওইটাই তোমাকে নাম্বার দিবে। কেমন, ওকে। তাহলে আমরা একটা বিন্দুতে কারশফের কারেন্টের সূত্রটা অ্যাপ্লাই করা দেখলাম দ্রুত করে। এবার চলে যাই আমরা টাইপ ভার্সনটা দেখি। হ্যাঁ, টাইপ ভার্সনটা দেখলেও দেখা যাচ্ছে আই ইকুয়াল টু 60 অ্যাম্পিয়ার। ওকে, এরপরে কারশফের দ্বিতীয় সূত্রটা যেটা হচ্ছে ভোল্টেজের সূত্র। যেমন আমরা কারশফের কারেন্টের সূত্রটা দেখছিলাম সেটা শক্তি নিত্যতা থেকে আসছিল, আধানের নিত্যতা থেকে আসছিল। কারশফের ভোল্টেজের সূত্রটা আসছে কারেন্ট নিত্যতা থেকে, শক্তি নিত্যতা থেকে। কারেন্ট নিত্যতা থেকে আসে, এটা শক্তি নিত্যতা থেকে। এটা কখন অ্যাপ্লাই করা যাবে, এটা লুপে অ্যাপ্লাই করা যাবে। লুপ মানে ফাঁসের মধ্যে এটা অ্যাপ্লাই করা যাবে। এখন তুমি বলতে পারো ফাঁস বা লুপ কেমনে চিনবো, যতগুলো পসিবল লুপ ক্রিয়েট করা যাবে সেইগুলাকে নিয়ে আমরা কাজ করব। যেমন এই জায়গাটাতে এরকম একটা সার্কিট দিলে এখানে লুপ কয়টা আছে, প্রথমত একটা লুপ, দ্বিতীয় আরেকটা লুপ, এন্ড দেন ফাইনালি কি আরো একটা লুপ, টোটালটা মিলায় আর একটা লুপ টোটালটা মিলায়। তাহলে এই রকম সার্কিট দিলে তুমি অ্যাকচুয়ালি কয়টা লুপ পাইছো, 1 2 3, তুমি অ্যাকচুয়ালি 3টা লুপ পাইছো। 3টা লুপ যদি পাও দ্যাট মিন্স প্রত্যেকটা কারশফের ভোল্টেজের সূত্র বা কারেন্টের সূত্র তোমাকে এক একটা সমীকরণ প্রোভাইড করবে। কি করবে, এক একটা সমীকরণ প্রোভাইড করবে। দ্যাট মিন্স 3টা লুপ মানে এই 3টা লুপ থেকে তুমি কয়টা ইকুয়েশন পাবা, 3টা ইকুয়েশন পাবা। ম্যাথে ডিসিশন নেওয়া শেখাই তোমাদের, 3টা ইকুয়েশন পাবা। তোমার বুঝতে হবে আননোন কয়টা, তোমার বুঝতে হবে কয়বার তোমার কেভিএল অ্যাপ্লাই করতে হবে, কয়বার তোমার কেসিএল অ্যাপ্লাই করতে হবে। প্রশ্নে বা সার্কিটে যতগুলো আননোন থাকবে
মাথায় রাখবা, একটা আননোন সলভ করার জন্য একটা সমীকরণ লাগে, দুইটা আননোন সলভ করার জন্য দুইটা সমীকরণ লাগে, তিনটা আননোন সলভ করার জন্য তিনটা সমীকরণ লাগে। তো তোমার যদি তিনটা আননোন থাকে প্রশ্নে বা সার্কিটের মধ্যে, তাহলে তোমার তিনটা সমীকরণ দাঁড় করাতে হবে। এটা তুমি কেসিএল থেকে একটা দাঁড় করাও, কেবিএল থেকে দুইটা দাঁড় করাও, অথবা কেবিএল থেকেই তিনটা দাঁড় করাও, এটা তোমার উপর। ঠিক আছে, তুমি যেভাবে ইচ্ছা তিনটা সমীকরণ দাঁড় করো, অবশ্যই ইউনিক সমীকরণ হইতে হবে, দাঁড় করাইলেই তোমার কি ম্যাথ তুমি করতে পারবা। ঠিক আছে, সো ম্যাথসের ডিসিশন নেওয়ার সময় তোমাদের খেয়াল রাখতে হবে আমার কয়টা আননোন, আমার সার্কিটটাতে কয়টা আননোন, দেন তুমি কয়টা সূত্র আসলে দাঁড় করবা, কয়বার আসলে কার্চফের কারেন্টের সূত্র বা ভোল্টেজের সূত্র প্রয়োগ করবা, এটা সিদ্ধান্তটা ওখান থেকেই চলে আসবে। তিনটা আননোন হলে তিনবার প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তিনটা আলাদা সমীকরণ দাঁড় করাইতে হবে। ওকে ফাইন, এবার চলো সামনের দিকে আগাই। তো বলছিলাম শক্তি নিত্যতা সূত্র মেনে চলে। শক্তি নিত্যতা সূত্র কিভাবে মেনে চলে সে, এটা এইভাবে লেখা হয়, সামেশন অফ প্রোডিউসড ভোল্টেজ এট ব্যাটারিজ ইকুয়াল টু সামেশন অফ রিডিউসড ভোল্টেজ এট রেজিস্ট্যান্স। রোধ কি করে, বিভব পতন করায়, মানে বিভব সে খরচ করে, আর ব্যাটারি কি করে, বিভব বা বিভব পার্থক্য তৈরি করে, রাইট। সো আলটিমেটলি প্রোডিউসড ভোল্টেজ দিয়ে বোঝাচ্ছি ব্যাটারি থেকে যে পরিমাণের বিভব পার্থক্য তৈরি হয় সেই পরিমাণেরই বিভব পতন হইতে হবে কোথায়, সেইখানে যে রোধগুলো আছে সার্কিটে সেই রোধগুলোতে। মানে এটা কিন্তু এক একটা লুপের জন্য প্রযোজ্য, আমি কিন্তু বলছি না একটা সার্কিটের জন্য, একটা লুপের জন্য প্রযোজ্য, একটা লুপের জন্য এই সূত্রটা প্রযোজ্য। যেই পরিমাণের ভোল্টেজ তৈরি হবে সেই পরিমাণের ভোল্টেজে কি পতন হইতে হবে সেই লুপটার মধ্যে। তাহলে সামেশন অফ ই লিখলাম কি ই এর সমষ্টিগুলা প্রোডিউস ভোল্টেজ, আর সামেশন অফ আই আর লিখলাম কি রিডিউসড ভোল্টেজ, যেটা রেজিস্ট্যান্সের বিভব পতন আমরা শিখছি না, আই গুণন আর, আই মানে প্রবাহ আর আর মানে রোধের মান। তো এটা কি একবারে লেখা হয় এরকম কেন, কারণ এটাও একটা ভোল্টেজ রাশিমালা, এটা একটা ভোল্টেজ রাশিমালা, অর্থাৎ নেট ভোল্টেজ কোন একটা লুপে প্রবাহ চলার পরে ওই লুপে কি কোনো ভোল্টেজ সঞ্চিত থাকবে, নো। ওভারঅল কমপ্লিট হওয়ার পরে ওই লুপে কোনো কি থাকবে না, ফুল সাইকেল কমপ্লিট হওয়ার পরে ওই লুপে কোনো বিভব পার্থক্য জমা বা সঞ্চিত থাকবে না। এটা হচ্ছে এক লাইনে যদি তোমাকে কারশফের ভোল্টেজ সূত্রটা লিখতে বলে তাহলে এই লাইনটা লিখবা। ওকে, তাহলে চলো এবার আমরা কারশফের ভোল্টেজ সূত্রটা একটা জায়গায় প্রয়োগ করে দেখাই। তার আগে একটু ডেমনস্ট্রেশনটা দেখে নাও, জিনিসটা কি বুঝাইছে অ্যানিমেশন দিয়ে। ই কি প্রোডিউসড ভোল্টেজ, সো আমার প্রোডিউসড ভোল্টেজ ধরো এতটুকু, আমি একটা হাইট দিয়ে বুঝাচ্ছি, আমি কি দিয়ে বুঝাচ্ছি, ভোল্টেজটার মানটাকে একটা হাইট দিয়ে বুঝাচ্ছি। এটা কমলে মানে ভোল্টেজ কমে গেছে, বিভব পার্থক্য কমে গেছে, এটা বাড়লে মানে বিভব পার্থক্য বেড়ে গেছে। তো এটা যখন তৈরি হয়ে প্রথম রোধে গেল, প্রথম রোধে দেখো সে কিছু পরিমাণ খরচ হইলো, তারপরে সে দ্বিতীয় রোধে যাবে, দ্বিতীয় রোধে যাবার পরও সে আরেকটু পরিমাণ খরচ হবে, ওই যে আই আর টু পরিমাণ, তৃতীয় রোধে যাবে, তৃতীয় রোধে যে সে পুরাটাই বিভব পার্থক্য খরচ হয়ে যাবে। এটা হচ্ছে ডেমনস্ট্রেশন, আমি বুঝাইলাম জাস্ট এই জায়গায় যেই লেখাটা আছে সেই লেখাটারই একটা অ্যানিমেশন দিয়ে ডেমনস্ট্রেশন। ঠিক আছে, আরও অ্যাকচুয়ালি ফিল্ডে অনেক কিছু ঘটে, বাট আমি একটা মোটামুটি সিম্পলিফাইড ভিউ তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ওকে, তাহলে এবার চলো সামনের দিকে আগাই। দাঁড়াও, হ্যাঁ এবার চলো সামনের দিকে আগাই। আমাদের যে কোনো একটা এরকম সার্কিট দেওয়া থাকলে ধাপে ধাপে কেভিএল কিভাবে প্রয়োগ করবো এটা একটা ডেমনস্ট্রেশন দেখাই। ধাপ আছে কয়েকটা, আমি যেভাবে করতাম সেইভাবে করা অনুসারে প্রথম ধাপে আমরা কর্নারে যদি পয়েন্টগুলা বা কোনো বিন্দুগুলার নাম গ্যাপ থাকতো এগুলো দিয়ে নিতাম, কারণ দিয়ে নিতে হতো, কারণ তুমি যখন সার্কিটে তাকে কল করবা তখন তাকে লেটার বা একটা জাংশন ডি জাংশন বা এরকম নাম লেটার দিয়ে কল করতে হবে। তো তখন তুমি কিনারে এই বিন্দুগুলো না থাকলেও দিয়ে নিবা। যেমন আমার এখানে এ ডি এফ বি সি ই এগুলো দিয়ে নিতে হয়েছে, এগুলো তোমার সার্কিটে নাও থাকতে পারে। ফার্স্ট কাজ, এটা ফার্স্ট কাজ। দেন সেকেন্ড কাজ হচ্ছে কারেন্টের ডিরেকশন দিব, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। কারেন্টের ডিরেকশনটা দেওয়ার ক্ষেত্রে তোমার কিন্তু কোনো রুলস নাই, মানে ওইরকম কোনো রুলস নাই যে এইভাবেই দিতে হবে, এটা তুমি তোমার ইচ্ছা মতন এক জায়গা থেকে দেওয়া শুরু করবা। যেমন আমার ইচ্ছা হইলো আমি এ পয়েন্ট থেকে দেওয়া শুরু করব কারেন্টের ডিরেকশন। তো কারেন্টের ডিরেকশন যদি আমি দেওয়া শুরু করি তাহলে আমি এ পয়েন্ট থেকে এই দিকে ধরলাম, এই দিকে কোন কারেন্টটা যাচ্ছে ধরলাম আমি I1, আছে চিকন কালারের কলম দিয়ে লিখি, এখান দিয়ে ধরো প্রবাহ যাচ্ছে, কত প্রবাহ যাচ্ছে সাপোজ ধরলাম আমি কথার কথা ফর এক্সাম্পল I1 ধরলাম। এটা কিন্তু তোমার ডান দিকেই ধরতে হবে তা না, তুমি তোমার ইচ্ছা মতন যে কোনো দিকে ধরতে পারো, তোমার ইচ্ছা মতন এটা তুমি যে কোনো দিকে ধরতে পারো, তুমি নিচের দিকে ধরতে পারো, উপর দিকে ধরতে পারো, বাট যেখান থেকে ইচ্ছা ধরো, যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে তাহলে ইজি থাকবে, মানে প্যাচ লেগে যাবে না। I1, তাহলে এই প্রবাহটা এদিকেও যাচ্ছে I1, মাথায় রেখো
রোধ বা ব্যাটারির মধ্যে দিয়ে যখন প্রবাহ যাবে চেঞ্জ করো না, মানটা চেঞ্জ করো না, মানে এই রোধের মধ্যে যাওয়ার পর প্রবাহের মান i1ই থাকবে, এই ব্যাটারির মধ্যে দিয়ে যাওয়ার পরে এখানে প্রবাহের মান কত থাকবে, i1ই থাকবে। চেঞ্জ হবেটা কখন তাহলে? চেঞ্জ হবে ঠিক এই রকম জাংশনে আসলে, মানে রাস্তা আলাদা হয়ে গেলে। এখানে সবার কি দুইটা ইন্ডিভিজুয়াল আলাদা রাস্তা, তো রাস্তা আলাদা হয়ে গেলে তুমি কি প্রবাহের মানটা চেঞ্জ করে দিবা। তার মানে এইখানে যে প্রবাহটা নামবে সেটাকে নাম দিয়ে দাও i3, আর ডান দিকে যে প্রবাহটা যাবে এটাকে মান দিয়ে দাও i2। তোমার ইচ্ছা মতো তুমি i2 রে i3, i3 রে i2, যেটা ইচ্ছা সেটা বলতে পারো, কোনো প্যারা নাই। জাস্ট একটা রুলই আছে এখানে, সেটা কি, কোনো একটা জায়গায় রাস্তা আলাদা হয়ে গেলে, মানে প্রবাহ পার্থক্য আলাদা, দুইটা আলাদা জায়গা পাইলে দুইটা আলাদা জায়গা দিয়ে আলাদা আলাদা মানের প্রবাহ যাবে, ঠিক আছে? মানে i1টা ভাগ হয়ে গেছে i2 আর i3 ভাগে, তারপরে এটা এদিকে যাবে, এদিকে যাবে, এগুলা কে যাচ্ছে, i2 যাচ্ছে, তাই না? এই যে i2টা যাচ্ছে, i2 কে যাচ্ছে এখানে, i2 যাচ্ছে, মানে এদিকে কে যাবে, i2 যাবে, এখানে কে যাবে, i2ই যাবে, ঠিক আছে? সো অল্প অল্প ব্যবধানে i2 লিখে দিলেই হয়। আচ্ছা, i2টা কোথায় পর্যন্ত আসলো, c পর্যন্ত আসলো। আবার এই দিক দিয়ে কে আছে, i3 আছে। এটাও একটা জিনিস মাথায় রেখো প্রবাহের দিক দেওয়ার সময়, তাহলে তোমার হিসাবটা সহজ হবে। কোনো একটা জায়গায় যদি প্রবাহ আলাদা হয়, মাস্ট বি ওরা কোনো একটা জায়গায় মিলিত হবে, যেমন এখানে মিলিত হচ্ছে তারা, তাহলে i3টাই তো এখানে নামছে নাকি, i1টা ভাগ হয়ে গেছিল i2 আর i3 তে। আবার সি বিন্দুতে দেখতে পাচ্ছি উল্টা কাহিনী, i3 আর i2 মিললে অবশ্যই কি হবে, এখানে যেহেতু i1 ইকুয়াল টু i2 প্লাস i3, মানে i1 কে দুই ভাগে ভাগ করছো, এখানে i2 প্লাস i3 ইকুয়াল টু, তুমি এখন নতুন একটা চলক i4 ধরতে পারো, কিন্তু ধরলে কি হবে, দেখবা যে ঘুরাই ফিরা যাহাই i4 তাহাই i1, তাই একবারেই ধরে ফেলো এটাই i1। কেন? কারণ i1 ভাগ হয়ে i2 i3 ছিল, তাহলে i2 i3 মিলেও i1ই হবে। দেন আমার এই i1টা এইদিকে আসবে, একদম লাস্ট পর্যন্ত, যেই জায়গা থেকে শুরু করছো সেই পর্যন্ত মিলাই দিবা, ঠিক আছে? বাস শেষ, তোমার প্রবাহ ধরা শেষ। মানে সেকেন্ড পয়েন্টটা যেটা কারেন্টের ডিরেকশন দেওয়া, কারেন্টের ডিরেকশন কিন্তু তুমি দিয়ে ফেলছো, থার্ড পয়েন্টটা যেটা, এটা যদিও করতে করতে না দিলেও হয়, বাট স্টিল আমি বলবো যে এই জিনিসটা থার্ড পয়েন্টটা, এই যে আমার এখানে কিন্তু দেওয়া হয়েছে, এই যে জাস্ট এভাবেই, ঠিক আছে? টাইপ ভার্সনে চলে আসলাম। থার্ড স্টেপটা কি দেওয়া আছে, রোধের প্লাস মাইনাস দিব। রোধের প্লাস মাইনাস দেওয়ার যে পার্টটা, এই পার্টটার মধ্যে তোমার অ্যাকচুয়ালি করতে করতে না দিলেও হয়, বাট যদি নতুন হও, তোমার যদি কারসাজির সূত্রে প্যাচ লাগে তাহলে তুমি দিও, নাহলে এটা না দিলেও হয়। এটা নর্মালি না দিয়ে খালি চোখে দেখেও বোঝা যায়, বাট তারপরও আমি যদি বলি যে নতুন হইলে দিও, মানে তুমি প্র্যাকটিস কম করা হইলে নতুন হইলে দিও, প্যাচ না লাগাইতে চাইলে, ঠিক আছে? তাহলে রোধের প্লাস মাইনাস দিয়ে কি বুঝাচ্ছি ভাইয়া, একটা ব্যাটারির তো প্লাস মাথা আমরা জানি, বড়টা প্লাস মাথা, ছোটটা মাইনাস মাথা। রোধের ক্ষেত্রে যেই দিক দিয়ে কারেন্ট ঢুকে ওইটা উচ্চ বিভবের জায়গা, যেদিক দিয়ে কারেন্ট বের হয় সেটা নিম্ন বিভবের জায়গা, কারণ অবভিয়াসলি কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, তাই যেদিকে কারেন্ট ঢুকে ওইটাকে প্লাস মাথা বইলো, প্লাস পজিটিভ মাথা, আর যেদিক দিয়ে বের হচ্ছে ওইটাকে মাইনাস মাথা বইলো। তাহলে এই রোধটার জন্য কারেন্ট ঢুকছে কি, এই দিক দিয়ে এটা প্লাস মাথা, এটা মাইনাস মাথা। এই রোধের জন্য উপর দিয়ে কারেন্ট ঢুকছে প্লাস মাথা মাইনাস মাথা। এই রোধের জন্য ডান দিক দিয়ে কারেন্ট ঢুকছে, বাম দিক দিয়ে বের হচ্ছে প্লাস মাথা মাইনাস মাথা। এটার জন্য এই দিক দিয়ে কারেন্ট ঢুকছে প্লাস মাইনাস, এটার জন্য প্লাস মাইনাস, এটার জন্য উপর থেকে কারেন্ট ঢুকছে প্লাস মাইনাস, এটার জন্য বাম দিক থেকে কারেন্ট ঢুকছে প্লাস মাইনাস, ঠিক আছে? জাস্ট তুমি প্লাস মাইনাস গুলো দিয়ে দিবা, ওকে? তাহলে প্লাস মাইনাস দেওয়ার পার্টটা বুঝছি। এরপরে আমরা কারশফের কারেন্টের সূত্রটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করব। সো এখানে আমি একটু দ্রুত করে কয়েকটা জিনিস দেখাই। তোমার এই জায়গায় এই সার্কিটটা যে আছে, কয়বার কারশফের ভোল্টেজ লটা অ্যাপ্লাই করা যায়? তো লুপ কয়টা? তিনটা না? ওই যে এরকম একটা দেখাইছিলাম, এই একটা লুপ, দুইটা লুপ, আবার পুরোটা মিলাই কি একটা তিনটা লুপ, রাইট? তিনটা লুপ আছে এখানে। তিনটা লুপ যদি থাকে তাহলে তুমি তিনবার কেভিএল অ্যাপ্লাই করতে পারো। তো ধাপে ধাপে অ্যাপ্লাই করো। তুমি প্রথমে অ্যাপ্লাই করো, সাপোজ ধরো এই লুপটাতে, তোমার ইচ্ছা তুমি এটাতেও অ্যাপ্লাই করতে পারতো, যেটাতে ইচ্ছা সেটাতে অ্যাপ্লাই করো, তিনটার যে কোনো একটা। ধরো সাপোজ আমি এ ডি সি বি এ, মাথায় রেখো লুপ লেখার ক্ষেত্রে যেটা দিয়ে শুরু করছো সেটা দিয়ে যেন শেষ করো, অবশ্যই অবশ্যই, ঠিক আছে? এ ডি সি বি এ মানে যেইভাবে আসছে, তুমি শুধু এ ডি সি বি, এটা কিন্তু লুপ হয় না, এ ডি সি বি এ লিখতে হবে। এ ডি সি বি এ বদ্ধ বর্তনীতে কেভিএল বা বাংলায় লিখলে কারশফের ভোল্টেজের সূত্র বা কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে দেন তুমি একটা ফর্মালিটির
লাইক লাইন লিখবা, এটা ফর্মালিটি, সামেশন অফ ভি নেট ইকুয়াল টু 0। দেন তুমি অ্যাকচুয়ালি প্রয়োগ করা শুরু করবা, ব্ল্যাক কালার দিয়ে আমি অ্যাকচুয়ালি প্রয়োগ করা শুরু করতেছি, ঠিক আছে। আচ্ছা, প্রয়োগ করার ক্ষেত্রে তুমি এইটাকে ইনস্ট্রাকশন হিসেবে ফলো করবা। এই যে যেভাবেই লিখছো, এটা কিন্তু লেখার ক্ষেত্রে কোনো রুলস নাই। তুমি ডি সি বি এ ডি লিখতে পারতা, সি বি এ ডি সি লিখতে পারতা, যেভাবে ইচ্ছা লিখছো বা যেভাবেই লিখো সেটাকে রুল হিসেবে ফলো করবা। মানে তুমি এ থেকে যাত্রা শুরু করবা, তুমি যেভাবে লিখছো সে যেটাই লিখছো ওইটাকেই পরবর্তীতে ইনস্ট্রাকশন হিসেবে ফলো করবা। এ থেকে যাত্রা শুরু করছো, এ থেকে তুমি কই যাবা, ডি এর দিকে যাবা, সো যাও এখানে এ থেকে ডি এর দিকে। কারে পাইছো মাঝখানে যাওয়ার পথে R6 কে পাইছো, লিখে ফেলবা। তবে R6 কে এই যে লিখে ফেললা, হ্যাঁ R6 কে পাইছো, R6 এ লিখে ফেললা, কিন্তু ব্যাপার আছে এখানে। R6 এখানে কাকে লিখবো অ্যাকচুয়ালি, দেন যাওয়ার পথে কাদেরকে পাইলে লিখবো, ভোল্টেজ কে লিখবো। যাওয়ার পথে কাদেরকে পাইলে লিখবো, ভোল্টেজ কে লিখবো। এখন ঘটনা হচ্ছে R6 ভোল্টেজ না, রোধ, এটার ভোল্টেজ বানাইতে হবে। কেমনে বানাবো, কোন একটা রোধের মধ্য দিয়ে একটা প্রবাহ যায়, প্রবাহ দিয়ে গুণ দিব। কোন একটা রোধ পাইলে নিয়ম কি, প্রবাহ দিয়ে গুণ দেওয়া, গুণ দিলে কি হয়, এটা ভোল্টেজ হয়ে যায়। এটা কি বোঝায়, এই রোধের মধ্যে বিভব পতন বোঝায়। তাহলে আমি I1 দিয়ে গুণ দিলাম, কেন, কারণ R6 এর মধ্যে কোন প্রবাহটা ঢুকছে, I1 ঢুকছে। তাহলে যাওয়ার পথে পাইছিলাম R6 কে, ভোল্টেজ বানাইতে হইতো, I1 দিয়ে গুণ দিছে, I1 R6। কারণ এখানে তো তুমি কি ভোল্টেজের যোগ বিয়োগ করবা, তোমার নিচে অবশ্যই ভোল্টেজ জাতীয় রাশি লিখতে হবে। তুমি রোধ পাইলে প্রবাহ দিয়ে গুণ দিয়ে I1 R6 লিখতে। এখন এটা প্লাস না মাইনাস, তুমি খেয়াল করো, তুমি এ থেকে ডিতে যাচ্ছিলা, এ থেকে ডিতে যাওয়ার সময় কোন মাথাটা আগে পাইছো, প্লাস মাথাটা আগে পাইছো, তাহলে এটার সামনে প্লাস। যেই মাথাটা আগে পাও, খুব স্ট্রেট ফরওয়ার্ড, যেই মাথাটা আগে পাও সেটা থাকবে সামনে। দেন তুমি যাও 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 যাও, এরপরে কাকে পাইছো, ব্যাটারি পাইছো। ব্যাটারি পাইলে ব্যাটারির তড়িৎচালক শক্তি লিখে ফেলো E4, তড়িৎচালক শক্তি লিখে ফেলো E4। বাট কোন মাথাটা আগে পাইছো, মাইনাস মাথা আগে পাইছো, মাইনাস E4। এটার সাথে কি প্রবাহ গুণ দিব, উত্তর হচ্ছে না। কেন, কারণ এটা নিজেই ভোল্টেজ, এই ই নিজেই কি একটা ভোল্টেজের ভ্যালু, রাইট। সো এটার সাথে কোনো আই গুণ যাবে না, রোধ থাকলে আই গুণ যাবে, কেমন। ওকে, তাহলে তুমি এ থেকে ডি তে যাত্রা সম্পন্ন করলা, যাওয়ার পথে আগে মাইনাস মাথাটা পাইছো, তাই মাইনাস দিয়ে গুণ, মাইনাস সামনে আসছে। দেন এ থেকে ডি তে যাত্রা গেছো না, এরপরে ডি থেকে সি তে যাবা, ডি থেকে সি, ডি থেকে সি যাওয়ার পথে কাকে পাইছো, E3 কে পাইছো। E3 ভোল্টেজ, প্রবাহ দিয়ে গুণ যাবে না, লিখে ফেললা E3। প্লাস মাথা আগে পাইছো না মাইনাস, প্লাস মাথা আগে পাইছো, বড়টা আগে পাইছো, তাহলে প্লাস। নিচে যাও, কাকে পাইছো, R8, R8, R8 লিখা যাবে, নো, প্রবাহ দিয়ে গুণ দিতে হবে। R8 এর মধ্যে কোন প্রবাহ ঢুকতেছে, I3, তাহলে লিখে ফেলো I3 R8। দেন এটা প্লাস না মাইনাস, কোন মাথাটা আগে পাইছো, তুমি নামছো উপর থেকে, নামার পথে প্লাস মাথাটা আগে পাইছো, তাহলে লিখো প্লাস। ওকে, দেন আরো নিচে নামো, নামো সি পর্যন্ত আসলা, সি পর্যন্ত ডান। এরপরে তুমি সি থেকে বি তে যাবা, তুমি কই যাবা, সি থেকে বি তে, সি থেকে বি তে যাও, কাকে পাইছো, R1 কে পাইছো। R1 কে লিখতে পারবা, উত্তর হচ্ছে না, প্রবাহ দিয়ে গুণ দিতে হবে। R1 এর মধ্যে কোন প্রবাহ ঢুকে, I1 প্রবাহ ঢুকে, তাহলে লিখে ফেলো I1। প্লাস না মাইনাস, তুমি সি থেকে যাচ্ছিলা, প্লাস মাথাটা আগে পাইছো, তাহলে লিখে ফেলো প্লাস। তারপরে তুমি এখানে আসো, বি তে আসছো, বি তে আসছে পড়ছো, এরপরে বি থেকে কই যাবা, আবার এ এর উদ্দেশ্যে যাইতে হবে। সো এ এর উদ্দেশ্যে যাবা, সো এর উদ্দেশ্যে যাওয়ার পথে কাকে পাইছো, E2 কে পাইছো। E2 নিজেই ভোল্টেজ, তো প্লাস না মাইনাস, মাইনাস মাথাটা আগে পাইছো, কোন মাথাটা আগে পাইছো, মাইনাস মাথাটা আগে পাইছো, তো মাইনাস দিয়ে দিলা। এটার সাথে আই গুণ দিতে হবে, উত্তর হচ্ছে না, কারণ এটা নিজেই ভোল্টেজ। তারপরে আরো উপরে যাও, যাওয়ার পথে কাকে পাইছো, R7 কে পাইছো, R7 কে পাইছো। R7 লেখা যাবে খালি, উত্তর হচ্ছে না। কোনটা দিয়ে গুণ দিতে হবে, প্রবাহ দিয়ে গুণ দিতে হবে। প্রবাহ কত, I1। কোন মাথাটা আগে পাইছো, প্লাস মাথাটা আগে পাইছো, লিখে ফেলো প্লাস। দেন উপরে উঠো, এটা কোন মাথাটা কাকে পাইছো, E1 কে পাইছো। E1 প্লাস না মাইনাস, উত্তর হচ্ছে E1 মাইনাস। কেন, কারণ E1 এর কোন মাথাটা আগে পাইছো, যাওয়ার পথে মাইনাস মাথাটা আগে পাইছো। E1 নিজেই ভোল্টেজ, তাই প্রবাহ দিয়ে গুণ যাবে না। তো যাই হোক, তুমি যাত্রা কমপ্লিট করলা, বাস যা আসলো এই পর্যন্ত, যা আসবে এভাবে যাবা, যাকে পাইলা তাকে তুলে ফেললা, লিখে ফেললা। ভোল্টেজ রূপে লিখতে হবে, রোধ থাকলে প্রবাহ দিয়ে গুণ দিতে হবে, প্লাস মাথা আগে পাইলে প্লাস, মাইনাস মাথা আগে পাইলে মাইনাস, লিখে ফেলে যা আসবে ইকুয়াল দিয়ে 0 দিয়ে দেওয়া, বাস কারশফের ভোল্টেজের সূত্র অ্যাপ্লাই করা হয়ে গেল। তাহলে দেখো, একটা কারশফের ভোল্টেজের সূত্র তোমাকে কি প্রোভাইড করলো, একটা সমীকরণ প্রোভাইড করলো। কি প্রোভাইড করলো, তোমাকে একটা সমীকরণ প্রোভাইড করলো। তো আমরা এই যে সমীকরণগুলা দাঁড় করায় কি আমাদের বাস্তব, কখন একটু পরে প্রবলেম যখন করব, E2 এগুলো চলক থাকবে না, এগুলো ভ্যালু দেওয়া থাকবে। আর এগুলো চলক থাকবে না, ভ্যালু দেওয়া থাকবে, খালি আই গুলা আমার কি থাকবে, আর নন থাকবে। সো আমি এরকম করে আই এর সমীকরণ দাঁড় করাইতে পারবো, আই এর সমীকরণ দাঁড় করাইতে পারবো। দেন আই এর সমীকরণগুলো সমাধান করে আমরা ভ্যালু হিসাব করতে পারবো। তো এই জায়গাটা আই গেস আমরা বুঝাইতে পারছি, এই জায়গাটা আই গেস আমরা বুঝাইতে পারছি। সো আমি একটা
লুপের ক্ষেত্রে কারশফের ভোল্টেজের সূত্র অ্যাপ্লাই করে দিছি, আর একটা লুপের ক্ষেত্রে পারা যাবে যাবে। তো চলো টাইপ ভার্সনে চলে যাই। তোমরা এইচএসসি 21 ব্যাচ, তাই খুব বেশি ভাঙায় বলতেছি না, কারণ এই জিনিসগুলো আমার ইউটিউবের ক্লাসগুলোতে অনেক আগে ব্যাখ্যা করা আছে। তো আমরা এইটাতে অ্যাপ্লাই করছি, দেখো মিলায় দেখো মিলছে কিনা, সেই মিলার কথা অবশ্যই, ঠিক আছে, মিলে গেছে, রাইট। দেন বাকি আরেকটা লুপ, আরো দুইটা লুপ আছে, কিন্তু আরো দুইবার কারশফের ভোল্টেজের সূত্র অ্যাপ্লাই করা যাবে। একবার ডি এফ ই সি ডি বরাবর, আরেকবার এ ডি এফ ই সি বি, মানে পুরা বাইরের যে খোলসটা আছে সেই বরাবরও কি একবার কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করা যাবে। তো আমরা এইটাতে অ্যাপ্লাই করি, ডি এফ ই সি ডি, এটা যদি অ্যাপ্লাই করি সামেশন অফ ভি নেট ইকুয়াল টু 0 দিয়ে আমি কি করব, জাস্ট যাব মুখে মুখে কিন্তু করা যায় সবসময়, কিন্তু দেখে দেখে আই টু আর 5 আসবে, মাইনাস ই 5 আসবে, নিচে নামবো I2 R4 আসবে পজিটিভ, নিচে আসবো, নিচে আসলে কি আসতেছে মাইনাস E6 আসতেছে, এখানে আসবে কি আমার I2 R3 প্লাস না মাইনাস, প্রবাহ যেদিক দিয়ে ঢুকছে আমিও সেদিক দিয়ে আসছি, দ্যাট মিনস প্লাস প্লাস I2 R3, এরপরে এদিকে আসলে পাচ্ছি কাকে মাইনাস E7, এরপরে এদিকে আসলে পাচ্ছি কাকে I2 R2 প্লাস না মাইনাস, আমি আসছি এদিক দিয়ে, প্রবাহ আসছে এদিক দিয়ে, আমি যেদিক দিয়ে আসছি প্রবাহ যদি সেদিক দিয়ে আসে, আমি আসা মানে কি এই যে লিখাটা, আমি যে দিক দিয়ে আসছি যে ই থেকে সিতে যাইতে বলছে না, ই থেকে সিতে আমি আসছি, প্রবাহ ওই দিক দিয়ে আসছে, তাহলে রোধগুলার উপরে প্লাস থাকে, এভাবেও মনে রাখা যায়। দেন আমি এই সি পর্যন্ত আসছি, দেন আমার সি থেকে আবার কই যেতে হবে ডিতে। এখন খেয়াল করো, আমি যাচ্ছি উপরে, প্রবাহ নামতেছে নিচে, আমার কিন্তু ইনস্ট্রাকশন অনুসারে সি টু ডি যেতে হবে, বাট প্রবাহ নামতেছে ডি টু সি। তাহলে যাই হোক, আমি যাওয়ার পথে কাকে পাইছি R8, লিখতে হবে I3 R8 প্লাস না মাইনাস, যেহেতু উপর দিক দিয়ে প্রবাহ আসছে, এটা প্লাস মাথা এটা মাইনাস মাথা, তো মাইনাস I3 R8, আরো উপরে উঠলাম, এটা কাকে পাইছি E3, যেহেতু মাইনাস মাথা আগে পাইছি, তাহলে মাইনাস E3, আরো উপরে উঠলাম, শেষ। ঠিক আছে, মুখে মুখে করা যায়, মুখে মুখে করা যায়, লিখতেও হয় না, মুখে মুখে করা যায়। ঠিক আছে, তো তোমাদের ওই স্পিডটা দরকার। 21 ব্যাচ তো তোমরা 22 ব্যাচ হইলেন ভাঙায় ভাঙায় আস্তে আস্তে করো, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু 21 ব্যাচের জন্য এখন মুখে মুখে করার স্পিডটা আনতে হবে। অনেকগুলো কারশফের সূত্র অ্যাপ্লাই করবা, তোমাদের যে কোনো একটা সার্কিট তুমি অ্যাপ্লাই করে করে দেখবা কি সমীকরণ আসে, তোমার এটা বাসার কাজ, এরকম করে অ্যাপ্লাই করে করে সমীকরণ দাঁড় করাবা। ঠিক আছে, এটা কিন্তু স্পিড অর্জন করাটা মাস্ট তোমাদের জন্য। তো যাই হোক, প্রথমে একটা সহজ প্রবলেম দেখি, এই সহজ প্রবলেমটা চলো আমরা দেখি। সহজ একটা প্রবলেম বলছে রোধগুলোতে প্রবাহ নির্ণয় করো, 10 ওহম 15 ওহম 20 ওহম 25 ওহম, এগুলাতে আমার প্রবাহ নির্ণয় করতে বলছে। সো আমি যদি ফাস্ট করি, তাহলে আমি কি করব, মানে একটা ম্যাথ তোমাদের কমপ্লিট করেই দেখাই যে কিভাবে করতে হবে। অ্যাকচুয়ালি তুমি যখন এই ম্যাথটা পাবা, এই ম্যাথটা পাওয়ার পরে তোমার অ্যাকচুয়ালি করতে হবে কিনারের বিন্দুগুলোর নাম দিতে হবে। এখানে ফরচুনেটলি কিনারের বিন্দুগুলোর নাম দেওয়াই আছে, না থাকলে দিয়ে নিতে হবে। সেকেন্ড স্টেপে কি করতে হয় ভাইয়া বলছি, প্রথম আমরা তো একটু আগে কেবিএল এর স্টেপস গুলো দেখছি, এখন হচ্ছে পুরো সার্কিটের ক্ষেত্রে, পুরো সার্কিট দিয়ে তোমাকে একটা জিনিস বের করতে বলছে। এই সকল ম্যাথ কিন্তু এইটা প্রথমত এই ম্যাথটা কি ওহমের সূত্র দিয়ে করা যেত, উত্তর হচ্ছে না। ওহমের সূত্র দিয়ে করা যেত, কারেন্ট ডিভাইডার ল, ভোল্টেজ ডিভাইডার ল করা যেত না। কেন? কারণ এখানে ব্যাটারিগুলো বিভিন্ন জায়গায় আছে। আমরা শিখছি ব্যাটারিগুলো এক জায়গায় থাকলে, রোধগুলো এক জায়গায় থাকলে, দেন আমরা শিখছি ওহমের সূত্র দিয়ে করা যায়। কিন্তু এটা জটিল সার্কিটের আওতায় পড়বে, কেন? এটা আমার কি ওই স্ট্রাকচারড ফরম্যাটে নেই। সো এটা আমার কারশফের সূত্র দিয়েই করতে হবে। আবার অনেক ক্ষেত্রে অনেক সহজ ম্যাথও তোমার বলবে নরমালি ওহমের সূত্র দিয়েও করতে পারো, কিন্তু না করতে দিয়ে বলবে কারশফের সূত্র দিয়ে করো। ঠিক আছে, প্রশ্নের ইনস্ট্রাকশনটা খেয়াল রাখো। এই ম্যাথ আমার কারশফের সূত্র দিয়ে না বললেও করতে হবে কারশফের সূত্র দিয়ে। কোনো কোনো ম্যাথ আছে কারশফের সূত্র ছাড়াও করা যায়, কিন্তু বলে দিবে কারশফের সূত্র দিয়ে করো, সেগুলো কারশফের সূত্র দিয়েই করতে হবে। এখানে বলছে রোধগুলোতে প্রবাহ নির্ণয় করো। তো প্রথমত আমার কিনারের বিন্দুগুলোর নাম দেওয়ার কথা ছিল, দেওয়া আছে। দেন দ্বিতীয়ত আমার প্রবাহ ধরার কথা, প্রবাহ আমি ধরা শুরু করবো। এখান থেকে প্রবাহ ধরা শুরু করি। এখান থেকে যদি আমি প্রবাহ ধরি, কালারটা চেঞ্জ করি না, I1, আমি যদি ছাত্র হিসেবে করতাম এইরকম লিখতাম আর কি। ঠিক আছে, ঠিক আছে, বাস শেষ, প্রবাহ ধরা শেষ। আমার সব জায়গায় লিখতে হয় না যে এরকম প্রবাহ ধরছি, এতটুকু লিখলেই ডান। ওকে, এরপরে আমার কাজ কি রোধের প্লাস মাইনাস গুলো ধরা। যদিও আমি করতে করতে অভ্যাস হয়ে গেছে, রোধের প্লাস মাইনাস না ধরেও হয়, তাও আমি ধরে নিলাম। তোমাদের মতন আমি পারি না। সো আমি রোধের প্লাস, এটা প্লাস মাথা, এটা মাইনাস মাথা, এটা প্লাস মাথা, এটা মাইনাস মাথা, এটা প্লাস মাথা, এটা মাইনাস মাথা, প্রবাহের দিক দিয়ে আসছে, এটা প্লাস মাথা, এটা মাইনাস মাথা, ডান। এরপরে আমি অ্যাপ্লাই করা শুরু করবো, কারণ এই ম্যাথগুলোতে কিন্তু তোমার এমন না যে তুমি একদম, আমি একটু আগে যেমন ভাঙায় ভাঙায় দেখেছি সেভাবে দ্রুত করতে হবে। জাংশন আইডেন্টিফাই, তোমার প্রথমত এখানে আননোন কয়টা,
1 2 3 তিনটা আননোন। সমীকরণ লাগবে কয়টা? তিনটা সমীকরণ লাগবে। তার মানে তোমার তিনটা সমীকরণ লাগবে। কেসিএল দিয়ে দ্রুত সমীকরণ দাঁড় করানো যায়, তাই কেসিএল আগে অ্যাটেম্প নেই আমরা, কেবিএল পরে অ্যাটেম্প নেই। সো কেসিএল দিয়ে প্রথমে চিন্তা করি। কেসিএল দিয়ে চিন্তা করলে বি বিন্দু আর সি বিন্দুতে দুইটা জাংশন দেখতে পাচ্ছি। সো আমি বি বিন্দুতে প্রথমত কেসিএল অ্যাপ্লাই করব। বি বিন্দুতে কেসিএল লিখে তারপর আমি লিখবো সামেশন অফ আই নট। এটা ফর্মালিটি, নাহলে এটা লিখে সময় নষ্ট জানি, কিন্তু তারপরে এটা ফর্মালিটি। ওকে, তারপরে আমি বি বিন্দুতে যদি লিখি তাহলে লিখবো কি I1 = I2 + I3। তিনটা আননোন হইলে একটা কাজ করি আমি, সেটা হচ্ছে কি তিনটা আননোন হলে ক্যালকুলেটরে করার চেষ্টা করি আমি। ক্যালকুলেটরে করার চেষ্টা করার অর্থ হচ্ছে আমি তিনটা আননোন হলে সবগুলাকে ক্যালকুলেটরের ফরম্যাটে নিয়ে আসি। ক্যালকুলেটর ফরম্যাট মানে কি, সবগুলারে এক পাশে নিয়ে আসি বা আরেক পাশে সমান সমান দিয়ে ধ্রুবকগুলা রাখি। ঠিক আছে, আমার ফার্স্ট সমীকরণ দাঁড় করানো শেষ। এখন বলতে পারো ভাই আরেকটাও কেসিএল অ্যাপ্লাই করা যায়। এইটা অ্যাপ্লাই করার আগে আমি একটু বুদ্ধিমানের কাজ করলাম। আগে মনে মনে চিন্তা করলাম সূত্রটা, সমীকরণটা কি আসতো। এটা যদি অ্যাপ্লাই করতাম সমীকরণ আসতো I3 + I2, যেগুলো যেহেতু এগুলো ঢুকছে আর বের হইছে কি I1। আমরা ইনকামিং কারেন্ট = আউটগোয়িং কারেন্ট বলি না? তাহলে সমীকরণটা দাঁড়াইতো কি I3 + I2 = I1, যাহা এই সমীকরণটাই। মানে এই বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করলে যেই সমীকরণ আসে, এই বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করলে একই সমীকরণ আসে। কিন্তু আমাদের এখানে তিনটা আননোন, তিনটা সমীকরণ লাগবে। তিনটা যে কোনো সমীকরণ হইলেই হবে না, কিন্তু তিনটা ইউনিক সমীকরণ লাগবে। তো এই বিন্দু আর এই বিন্দু কি আলাদা কোনো সমীকরণ দেয়? নো, একই সমীকরণ দেয়। সো আমি এই বিন্দুতে আর কি করব না, কেসিএল অ্যাপ্লাই করব না। দেন আমি কেবিএল এ যাইতেই হবে আমার। কেবিএল এ যাই, কেবিএল থেকে আমার দরকার কয়টা সমীকরণ? দুইটা। একটা সমীকরণ আমার কেসিএল দিয়ে দিছে। কেবিএল থেকে দরকার কয়টা? দুইটা। তো কেবিএল থেকে যদি যাই তাহলে আমি এই লুপটা নিয়ে কাজ করি। প্রথমত কি বলবো, এ বি সি সি ডি এ বদ্ধ বর্তনীতে কেভিএল প্রয়োগ করে সামেশন অফ বি নেট = 0। দেন আমি আমার কাজ শুরু করব। ঠিক আছে, এখন যখন কাজ শুরু করব আমি যাওয়া শুরু করি। আমি মুখে মুখে যদি করতে চাই, মুখে মুখে করতে চাইলে আমার এখানে কি কি লাগতেছে এই দিক থেকে শুরু করব। ঠিক আছে, আমি কিন্তু একটু দ্রুত দেখাচ্ছি। তো 20 I1 20 I1 প্লাস না মাইনাস, প্লাস মাথার আগে পাইছি। তারপর নিচে নামবো, নিচে নামলে কত পাচ্ছি? 15 I3। তারপরে নিচে নামলে এখানে আসলে কত পাচ্ছি? এখানে আসলে পাচ্ছি হচ্ছে 10 I1 প্লাস 10 I1। তারপরে এখানে উঠলে পাচ্ছি -15 = 0। ঠিক আছে, এখন তুমি একটা ফরম্যাটে দাঁড় করাবা তিনটা সমীকরণ, যেহেতু এই ফরম্যাটে দাঁড় করাবা। I1 আগে, I2 পরে, I3, মানে একই ফরম্যাটে দাঁড় করাবা। সো I1 তুমি যদি দেখো, I1টাকে তুমি দেখলে কত দেখতেছো? 20 + 10 দ্যাট মিন্স 30 I1। I2 আছে নাই, না থাকলেও তুমি দিয়ে দিবা, কারণ তোমার ফরম্যাটে দাঁড় করাইতে হবে। 0 I2 মানে না থাকলে কোনোটা কি দিবা? 0। সহগ কত? 0। 15 I3 ইকুয়াল দিয়ে সহগটা ওই পাশে চলে যাবে। এটা আমার কি 2 নম্বর সমীকরণ। এরপরে আমি আসতেছি আমার এই বর্তনীটাতে। এই বর্তনীটার নাম কি দেওয়া যেতে পারে? BEFC। বদ্ধ বর্তনীতে কেভিএল সামেশন অফ ভি নেট = 0। এখন এই জায়গাটার মধ্যে যখন কাজ করব আমি কিভাবে করব? এই জায়গা থেকে যাওয়া শুরু করব। প্রথমে পাইছি কাকে? 20 পজিটিভটাকে পাইছি। তারপরে এখানে যাব 25 I2 25 I2। তারপরে এদিকে আসবো, উপরে উঠবো। উপরে উঠলে দেখো মাইনাসে পাচ্ছি, কিন্তু -15 I3 = 0। এখন আমি ফরম্যাটে দাঁড় করাবো। প্রথমে আমার কি I1 লাগবে? I1 আছে নাই? 0 I1 প্লাস 25 I2 মাইনাস 15 I3। I1 I2 I3 রে এক ফরম্যাটে আনলাম, = -20 = কত? -20। ঠিক আছে, তাহলে এটা আমার কি গেল? তৃতীয় সমীকরণটা। তাহলে এটা আমার তৃতীয় সমীকরণ। তারপরে লাস্টে দিয়ে দিব 1 2 ও 3 সমাধান করে। 1 2 3 সমাধান করে। ডিরেক্ট ক্যালকুলেটরে করব। I1 I2 I3 ক্যালকুলেটর সলভ করতে পারি? দেখাই দিচ্ছি।
মোড়ে যাবা, এতে যাবা, তোমার কি সাইমুল ইকুয়েশনে যাবা, তিনটা আননোন দিলা, দেন প্রথম সমীকরণের সহগগুলো দাও। সহগ হচ্ছে 1 -1 -1, i1 i2 i3 এর সহগ দিলা 0। দ্বিতীয় সমীকরণে আসো, দ্বিতীয় সমীকরণ কত 30 0 15 15। তৃতীয় সমীকরণে আসো, তৃতীয় সমীকরণটার সামনে কত 0 25 -15 -20। তাহলে ভ্যালু আসছে 0.19 -0.428 0.619। দেখি ঠিক হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে তোমাদেরকে দেখাই দিলাম আমি যে ক্যালকুলেটরে কোন প্রসেসে করবা। ঠিক আছে, মিলছে কিনা দেখি তো তোমাদের সাথে। হ্যাঁ মিলছে। তাহলে আমি যদি দেই 0.19 -0.428 এত অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার, আবার ইকুয়াল দিলাম 0.619 অ্যাম্পিয়ার। এখানে মাইনাস থাকলে মাইনাসই থাকবে। মাইনাসের অর্থটা কি বুঝছো? মাইনাসের অর্থটা হচ্ছে আমরা যেমন ধরছি না প্রবাহটা কোন দিকে যাবে, এই দিকে যাবে, বাস্তবে প্রবাহটা এইদিকে না, বাস্তবে প্রবাহটা কোন দিকে যাবে, এইদিকে যাবে। এটা আবার দেখাই দেওয়া দরকার নেই শেষে, এটা দেখাই দেওয়া দরকার নেই, এটা জাস্ট বোঝার জন্য আর কি। মানে আমরা আইটু যেদিকে ধরছি বাস্তবিক অর্থে আইটু সেই দিকে না, আইটু তার অপোজিট দিকে, এতটুকুই। কিন্তু তোমার ফিগারে চেঞ্জ করার দরকার নেই, যেমনি ধরছো সেমনিই থাকবে, কারণ নাইলে আবার এখানে মাইনাস দিছো, এটা চেঞ্জ করে দিছো, আবার উল্টা বুঝাবে। ক্লিয়ার? বুঝছো? হ্যাঁ, এগুলো ডিরেক্ট সলভ করে লিখে দেওয়া যাবে এইচএসসি তে আলভি, এটা ডিরেক্ট করা যাবে। তোমাকে তো এখানে প্রতিস্থাপন অপনয়নের জন্য নাম্বার দিবে না, এই যে এখান থেকে এগুলো থেকে এটা বের করা, প্রতিস্থাপন অপনয়নের জন্য তো কোনো নাম্বার দিবে না। তোমাকে দিবে নাম্বার তুমি কারশফের সূত্র পারো কিনা। প্রতিস্থাপন অপনয়ন তো তুমি পরীক্ষা দিয়েছোই ছোটবেলায়, তাই না? ওকে, তাহলে এবার আমরা দেখি। হ্যাঁ দিলাম, দেওয়ার পরে অ্যাপ্লাই করছি, সমীকরণ দাঁড় করাইছি, তিনটা সমীকরণ আসছে, সমাধান করছি, সমাধান করে এই যে বাস অ্যান্সার শেষ। ক্লিয়ার? বুঝছি সবাই? বাস অ্যান্সার শেষ। ওকে, তাহলে এবার চলে যাই সামনের দিকে। এটা পারবো আমরা, এটা তোমরা একটু বাসায় ট্রাই করো, একই জিনিস বাসায় ট্রাই করো, একই জিনিস এটা বাসায় ট্রাই করো। সলভ দেওয়া আছে এখানে, কারশফের সূত্র দাঁড় করাইছো, দেন আবার এখানে একটা কারশফের সূত্র দাঁড় করাইছো। একটা জিনিস একটু বলে রাখি এখানে, জাস্ট এখানে একটা জিনিস একটু বলে রাখি। প্রথমটা তো কারশফের সূত্র বুঝছোই, এখানে কারেন্টের ডিরেকশন দিয়েছি, কারেন্টের ডিরেকশন দিয়ে ডি বিন্দুতে কারশফের সূত্র অ্যাপ্লাই করছি, কারশফের সূত্র অ্যাপ্লাই করার পরে এরকম কিছু আসছে। আমি এইটা দেখাবো, এইটা তোমাদের দেখাবো, এই যে এই জিনিসটা কে এ সি ডি ই জি এইচ জে কে। প্রথমে আসি এই জিনিসটা একটু দেখাবো, কারণ এই জিনিসটা একটা টুইস্ট আছে, এটাতে অনেকেই আবার ভুল করতে পারো একটা জিনিস না দেখাই দিলে, তাই এই জিনিসটা একটু দেখাই দিই। বাকি সবকিছু সেম টু সেম, একটা জিনিস একটু দেখাই দিব। খেয়াল করে দেখো, আমাদের এখানে অ্যাভেলেবেল কেসিএল তো অ্যাপ্লাই করছি ডি বিন্দুতে, ই বিন্দুতে, এইচ বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করলো, এই জিনিসটাই আসবে, তাই আমি আর দ্বিতীয়বার কেসিএল অ্যাপ্লাই করিনি, কারণ আমার ইউনিক সমীকরণ দরকার। এখানে আননোন কয়টা, i1 i2, তিনটা আননোন। ঠিক আছে, তিনটা আননোনের জন্য তিনটা সমীকরণ লাগবে ইউনিক, একটা দাঁড় করানো হয়ে গেছে, বাকি দুইটা দরকার। এখন আমার কাছে অ্যাভেলেবেল লুপ কয়টা? প্রথমত এখানে একটা লুপ, এইখানে একটা লুপ বাইরে দিয়ে, তারপরে আরো একটা লুপ আছে, এইখানে একটা লুপ ভেতর দিয়ে। ঠিক আছে, সো এই তিনটা লুপ আমার পসিবল। ঠিক আছে, ভেতরে প্রথমত একটা, আমি কালার দিয়ে বুঝাই, এই ব্লুটা একটা ভেতরে, ব্লুটা ঘোড়াটা একটা, কমলাটা একটা, সবুজটা একটা, কেমন? আচ্ছা, সো আমি তোমাদের এই জায়গাটার মধ্যে, আমি ধরো সাপোজ তোমাদের এই জায়গাটার মধ্যে ইয়া অ্যাপ্লাই করে দেখাই, বাইরের লুপটা যেটা কমলাটা একটু অ্যাপ্লাই করে দেখাই, কমলা লুপটা আঁকি একবার, লিখে দিই তাহলে বুঝবা। কমলা লুপটা ধরো সাপোজ এই যে কে এ যেভাবে করা আছে স্লাইডে ওইভাবেই করে দিই, তাহলে বুঝতে পারবা, মিলাই দেখতে পারবা। কে এ সি ই মানে সি ডি ই জি এইচ জে কে থেকে শুরু করলাম, কেমন? এই লুপে কেভিএল অ্যাপ্লাই করব, কেমন? আর ফরম্যাটে সামেশন অফ ভি নেট ওইটা লিখলাম না, ধরো ডাইরেক্ট আমি করা শুরু করলাম।
এখন আমার কি করতে হয়, রোধের প্লাস মাইনাস দিতে হয় না, প্লাস মাইনাসটা ধরো আমি এখানে একটু দিয়ে নিই, প্লাস মাইনাসটা আমি এখানে দিয়ে নিই। এখানে একটা কাজ তোমার একটু এক্সট্রা করতে হবে, এটা প্লাস তো এটা, প্লাস তো এটা, মাইনাস তো এটা, একটা কাজ একটু এক্সট্রা করতে হবে। এখানে কি আছে, আগে যে ব্যাটারিগুলো নিয়ে কাজ করছে অভ্যন্তরীণ রোধ ছিল না। যদি অভ্যন্তরীণ রোধ থাকে, যেমন এই ম্যাটটা অভ্যন্তরীণ রোধ থাকে, কেভিএল অ্যাপ্লাই করার সময় একটা কাজ এক্সট্রা মাথায় রেখো, অবশ্যই ডানে বা বামে একটা রোধ আইকে দিবা। মানে এই রোধটারই তুমি চিন্তা করবে এই রোধটা কোথায় আছে, এখানে আছে, ডানে বা বামে একটা রোধ আইকে নিবা, তাহলে সুবিধা। ডানে বা বামে কি বলছি ভাইয়া, একটা রোধ আইকে নিবা, তাহলে সুবিধা। সো এই রোধটারই ধরো এই জায়গায় আছে, এই রোধের মান কত, 2 ওহম। মানে এই রোধটারে ব্যাটারির ভিতরে না চিন্তা করে পাশে একটা জায়গায় আইকে দিবা, তাইলেই হয়, আর কিচ্ছু না, আর কিছু চেঞ্জ করা লাগবে না। তাহলে এই রোধটাকে যদি আইকে নাও, এটা 2 ওহম, তাহলে এটার জন্য প্রবাহ কোন দিক দিয়ে আসছে, এই যে আই প্রবাহটা তো এদিকে আসছে, আই প্রবাহটা তো এদিকে আসে, মিলিত হয়, আবার আই হয়, তারপরে আবার এদিকে আসে, রাইট? তাহলে এইটা প্লাস মাথাটা, এটা মাইনাস মাথাটা রোধের জন্য, এটা প্লাস মাথাটা, এটা মাইনাস, এই একটা কাজ একটু এক্সট্রা করতে হবে। তাহলে চলো এবার আমরা শুরু করি। আমাদের কোথা থেকে যাত্রা শুরু করতে হবে, কে থেকে যাত্রা শুরু করতে হবে, কে থেকে এ এর দিকে যাব আমি, কে থেকে এ এর দিকে যাব আমি। সো কে থেকে এ এর দিকে যাই, কাকে কাকে পাই দেখি, কে থেকে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, রোধ পাইলাম একটা, রোধ পাইলাম একটা, আমি কিন্তু আইকে নিতে বলছি, ঠিক আছে? রোধ পাইছে একটা, মান কত, 2 ওহম, প্রবাহ ঢুকছে কত, আই পরিমাণ, তাহলে 2i। কোন মাথাটা আগে পাইছি, প্লাস মাথা নাকি মাইনাস মাথা? তাহলে প্লাস মাথা আগে পাইছি নাকি মাইনাস মাথা আগে পাইছি? আমি বলবো প্লাস মাথাটা আগে পাইছি, রাইট? তাই পজিটিভ, তাই না? আমি কোন মাথাটা আগে পাইছি, এই যে যাওয়ার, কে থেকে এতে যাওয়ার সময় প্লাস মাথাটা আগে পাইছি। রোধের জন্য কিন্তু প্লাস মাথাটা আগে পাইছো, কিন্তু মজার ব্যাপার, যাও ব্যাটারি যখন পাইছো, এই যে আসার পরে কারে পাইছো, ব্যাটারি যখন পাইছো, ব্যাটারির ভোল্টেজ কত, 2, ব্যাটারি ভোল্টেজের মান কত, 2, এই যে দেওয়া আছে 2। এটার প্লাস মাথা আগে পাইছো না মাইনাস মাথা আগে পাইছো? এটার মাইনাসটা আগে পাইছো, তো এটা মাইনাস, ঠিক আছে? তো এই জায়গায় ভুল করো না কিন্তু, একটা রোধ হিসেবে চিন্তা, একটা হচ্ছে ব্যাটারি হিসেবে চিন্তা। রোধ হিসেবে চিন্তার সময় প্রবাহ যেদিক দিয়ে ঢুকে আমি সেদিক দিয়ে যাই কিনা, হ্যাঁ, তাহলে প্লাস। আর ব্যাটারি হিসেবে চিন্তার সময় কোন মাথাটা আগে পাইছো ব্যাটারির, প্লাস না মাইনাস, ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল, এতটুকটাই বেসিক্যালি বোঝার ছিল, তাও আমি কমপ্লিট করে দিই। এটা কে থেকে এতে গেলাম, এ থেকে সি তে যাইতে হবে, সি থেকে ডি তে যাইতে হবে, ডি থেকে ই তে যাইতে হবে, ই থেকে জি তে যাইতে হবে, জি থেকে এইচ এ যাইতে হবে, একবারে যাই। কারে পাইছি এখানে একটা 5 পাইলাম, প্রবাহর মান i1 দিয়ে গুণ দিলাম, প্লাস মাথা আগে পাইছি না মাইনাস মাথা পাইছি, প্লাস মাথা আগে পাইছি, শেষ। এখন পর্যন্ত যা আসছে এটাই ইকুয়াল দিয়ে 0, বুঝা গেছে? তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা, যদি ব্যাটারির অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে, যেমন আগের ম্যাটটাতে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ দেওয়া ছিল না, 0 ছিল অভ্যন্তরীণ রোধ। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ যদি দেওয়া থাকে, তাহলে অভ্যন্তরীণ রোধটা কি করতে হবে, পাশে ছোট করে দিয়ে দিতে হবে, পাশে ছোট করে দিয়ে দিতে হবে রোধটাকে, তারপরে তুমি কাজ করবা, তাহলে তার প্যাচ লাগবে না, তাহলে আর মাথায় অন্য কিছু রাখতেও হবে না। অভ্যন্তরীণ রোধ থাকলে কি করতে হবে, পাশে একটু ছোট করে দিতে হবে, মনে করে দিও, বুঝছো এই ম্যাটটা? সাউন্ড ঠিক নেই, বুঝছো কি এই ম্যাটটা বোঝা গেছে? ওকে, তাহলে এখানে এটা হচ্ছে রোধের জন্য আসছে, আর এটা হচ্ছে ব্যাটারি ভোল্টেজের জন্য আসছে, ব্যাটারি থেকে দুইটা জিনিস আসছে। ওকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, তাহলে এটা লিখলাম, লিখার পরে দেন এই যে দেখো একটা ব্যাটারির জন্য একটা রোধের জন্য আসছে, দেন আমার সামেশন অফ ভি নেট আরেকটা লুপে অ্যাপ্লাই করছি, ভেতরের পিচি লুপটাতে অ্যাপ্লাই করছি, এটাতে অ্যাপ্লাই করে আমরা এরকম কিছু পাইছি। তাহলে এই সমীকরণ তিনটা আসছে, তিনটা সমীকরণকে একই ফর্মেটে সাজাইলাম আমি, আই গুলো আগে, i1 গুলো মাঝখানে, i2 গুলো লাস্টে, দেন ক্যালকুলেটরে সমাধান করে দিলাম, সমাধান করে আমার এই অ্যান্সার চলে আসছে। বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো? এই ম্যাথটা কি কারশফের সূত্র ছাড়া করা যেত? উত্তর হচ্ছে হ্যাঁ করা যেত, কিন্তু আমার কারশফের সূত্রের সাথে করতে হবে কেন? কারণ এই ম্যাথে বলে দিছে কারশফের সূত্র দিয়ে করতে হবে, কারশফের সূত্র প্রয়োগ করে করো, এই যে কারশফের সূত্র প্রয়োগ করে করো, এরকম বলে দিবে। ক্লিয়ার? বুঝছো? তাহলে একটা অভ্যন্তরীণ রোধ থাকলে কি করতে হয়, এক্সট্রা একটা কাজ করতে হয়। বলতে গেলে এইচএসসি তে এরকম টাইপেরই আসবে। এবার চলো একটু হাই লেভেলে যাওয়া যাক, আস্তে আস্তে একটু হাই লেভেলে যাওয়া যাক। আরেকটা জিনিস বলে দিই, এটাও হাই লেভেল না, সহজই। তোমরা কি করছো, কারশফের সূত্র দিয়ে এতক্ষণ পর্যন্ত জাস্ট কি করছো, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বের করছো, মানে মূল প্রবাহ কত, তারপরে তুমি বের করছো কি ওই 5 ওহমের মধ্যে প্রবাহ কত, 10 ওহমের মধ্যে প্রবাহ কত,
মূল প্রবাহগত এইগুলো, কিন্তু তোমাকে মাঝে মাঝে কারশফের সূত্র প্রয়োগ করে ভোল্টেজও বের করতে বলতে পারে, একই কথা, ভোল্টেজও বের করতে বলতে পারে। তখন তুমি কি করবা, জাস্ট এই যেমন এই ম্যাথটা প্রবাহ বের করতে বলছে, ভোল্টেজও বের করতে বলছে। যখন ভোল্টেজ বের করতে বলবে, তুমি ধরো I1 এর মান কারশফের সূত্র প্রয়োগ করে পারবা কি পারবা না, অবশ্যই পারা উচিত। এরকম একটা ম্যাথ করাইছি একটু আগের ম্যাথটা এইটাই ছিল, এরকম একটা ম্যাথ ছিল। তো এটার মধ্যে I1 এর মান ধরো বের করছো, I2 এর মান বের করছো, I3 এর মান বের করছো, এই যে কারশফের সূত্র প্রয়োগ করে বের করছো, মানে এই যে এই ধাপগুলো কমপ্লিট করে এই জিনিসগুলো বের করছো। এই মানগুলো যদি তোমার কাছে থাকে, I1 যদি মান থাকে, I2 এর যদি মান থাকে, I3 এর যদি মান থাকে, এই রোধের মধ্যে বিভব পতন কত বের করা যাবে না? I1 এর মান গুণন 2 গুণ দিলে এই রোধে বিভব পতন চলে আসবে। এই রোধে প্রবাহ কত I3 এর মান গুণন 4 দিলে এই রোধে বিভব পতন চলে আসবে। I2 এর মান গুণন 4, কারণ I2 টা তো ওর মধ্যে যাবে নাকি, I2 এর মান প্রবাহের মান গুণন 4 দিলে এর মধ্যে বিভব পতন চলে আসবে। প্রত্যেকটা রোধের বিভব পতন কি, ওই রোধের মান গুণন ওই রোধে প্রবাহের মান, তাই না? তাহলে এই জাস্ট একটা লেয়ার এক্সট্রা হইছে, মানে কখনো কখনো কারশফের সূত্র দিয়ে এটা বের করতে না বলে সরাসরি এটা বের করতে বলে, কিন্তু ইনফ্যাক্ট ইভেনচুয়ালি তোমার কি করতে হবে, এইটা করে দেন এটাই করতে হবে, তাই না? কারণ আমি তোমাকে দেখাই ধাপগুলা, এটা করা লাগবে না। ধাপগুলো দেখে যে I1 I2 I3 আসবে হিসাব করে কারশফের সূত্র, দেন তুমি ফাইনালি কি করবা, রোধগুলোতে প্রবাহ বের করা হয়েছে, দেন প্রবাহ বের করার পরে বিভব, হ্যাঁ প্রবাহ বের করার পরে দেন গুণ দিয়ে দিবা, দেন এই যে প্রবাহের মানগুলো এখানে গুণ দিয়ে দিবা, ক্লিয়ার? গুণ দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, এই জিনিসগুলো তো করছি আমরা, ওকে এই জিনিসটা করছি, হ্যাঁ এই যে এই জায়গায় আছে, এই জায়গায় পেজ ডাবল হয়ে গেছে। সো এরপরে তুমি কি করবা, জাস্ট এই যে প্রবাহ বের করছো, একটু আগের ম্যাথটাই যে এটা প্রবাহ বের করছো, এক নাম্বারটা ডান। তারপরে এই প্রবাহের মানগুলো গুণ দিয়ে দিবা, 2 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কি হচ্ছে, 2 ওহম গুণন 2 ওহমের মধ্যে যে প্রবাহটা ঢুকে গুণ দিয়ে দিলেই হয়ে যাবে, ভোল্টেজে আসবে ভ্যালুগুলো, ক্লিয়ার? এই টাইপের ম্যাথ আসতে পারে, এই টাইপের ম্যাথ তোমাদের এইচএসসির জন্য আসতে পারে। এবার দেখি, অনেক তো আমি করলাম, এই ম্যাথটা তোমরা করো, এই ম্যাথটা তোমরা করো, দেখি পারো কিনা, এই ম্যাথটা তোমরা করো। এই ম্যাথটা তোমরা করো। ওলি উত্তর দিছো 7.2 ভোল্ট 0.08 অ্যাম্পিয়ার। এটা কিন্তু এই টাইমের মধ্যেই করতে হবে, 2 মিনিট টাইম দিছিলাম, যে এই 2 মিনিট টাইমের মধ্যেই করা উচিত ছিল তোমাদের। রাজমসাকে 0.08 অ্যাম্পিয়ার, 7.2 ভোল্ট, কবিতা 0.08 অ্যাম্পিয়ার, জেসমিন আরা 0.08, 12.25 ভোল্ট বলছো। ওকে, তাহলে এই ম্যাথটা মানে যখন তোমার প্রবাহের মান অনেক বেশি বেড়ে যাবে ক্যালকুলেটরের ক্ষেত্রে, তখন আমি তোমাদের একটা জিনিস শিখাই দিই, তখন কিভাবে করবা অ্যাকচুয়ালি, তখন তুমি কিভাবে অ্যাকচুয়ালি করতে পারো।
এই টাইপের ম্যাথ যখন তুমি করতে যাবা তখন তোমার অ্যাকচুয়ালি কি করে নিতে হবে, প্রবাহের ডিরেকশনটা ধরে নিতে হবে আগে। হ্যাঁ, তো কিনারের বিন্দুগুলো দিয়ে প্রবাহের ডিরেকশন ধরে নিতে হবে। সো প্রবাহের ডিরেকশন যখন তুমি ধরবা, সাপোজ ধরো এই জায়গা থেকে তুমি ধরা শুরু করছো I1, দেন এই I1টাই তো এদিকে যাবে নাকি, এই I1টাই তো এদিকে যাবে। এই I1টা এখানে দুই ভাগে ভাগ হবে, নিচের দিকে যেই ভাগটা যাবে এটা ধরো সাপোজ তোমার I3, এই দিকে যেই ভাগটা যাবে এটা তোমার ধরো I2, কেমন? আচ্ছা, এই I2টা আবার এখানে দুই ভাগে ভাগ হবে, এই দিকে যেই ভাগটা যাবে এটা ধরো সাপোজ, এই দিকে যে ভাগটা যাবে এটা ধরো সাপোজ I3 তো ধরে ফেলছি, I4 এটা ধরো I5, দেন I4টা এদিকে যাবে, I4টা এদিকে যাবে, দেন এইদিকে আসবে I4 আসবে। এই ম্যাথগুলোতে ফাস্ট করার জন্য একটা কাজ করে নিতে পারো, এখানে কিন্তু এই যে I5টা এদিকে নামে, I5টা এদিকে আসবে আর কি, I5টা কি এদিকে আসবে, আর এদিকে কে আসবে, I3 আর I5 মিলে অবশ্যই কে হবে, I1 হবে, ঠিক আছে? মানে সরি, হ্যাঁ, এটা মিলে অবশ্যই কি হবে, I1 হবে, I1 হয়ে আবার এদিকে আসবে, কেমন? ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো প্রবাহের দিকটা ধরা বুঝছো, প্রবাহের ডিরেকশন বা প্রবাহের জিনিসপত্রটা ধরা বুঝছো কিনা? যে একটা জিনিস ভুল করছি আমরা, এটা I5 হবে না, এটা I2, কারণ I2 ভাগ হয়ে I4 আর I5 হয়েছে, I4 এদিক দিয়ে আসছে, I5 এদিক দিয়ে আসছে, I5 আর I4 মিলে অবশ্যই আবার কি I2 হবে, এই I2, আবার এখানে I1 ভাগ হয়ে I2 আর I3 হয়েছিল, তাহলে এখানে অবশ্যই I2 আর I3 মিলে I1ই হইতে হবে, কারণ I1 এর বিভক্ত হবার পরে দুইটা। আচ্ছা, তো আমার পয়েন্টটা যেটা, এখানে যেহেতু দেখতে পাচ্ছ কয়টা আননোন, পাঁচটা আননোন, তো ক্যালকুলেটর সমাধান করা যায় না। সো নর্মালি এইটাই বড় জোর, চলক বেশি দিলে দিতে পারে, এর চেয়ে বেশি চলক তোমাদের দিবে না, এটাই সবচেয়ে বেশি আই সংখ্যক থাকলে থাকতে পারে। এটার ক্ষেত্রে উপায় হচ্ছে তুমি এই জিনিসটা একটু টেকনিক্যালি সলভ করো, এই যে তুমি তিনটা চলকের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাও, তাকে তিনটা চলকের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাও, তুমি আগেই কেসিএল অ্যাপ্লাই করার আগে একটু টেকনিক্যালি কয়েকটা জিনিস করে ফেলতে পারো। এই দুইটা নডের দিকে তাকাও, এই জাংশনের দিকে তাকাও, এই জাংশনটাতে I1 ভাগ হয়ে কি হয়েছে, I2 আর I3 হয়েছে না, I2 আর I3 হয়েছে, তাহলে বলা যায় কি এরকম I1 ইকুয়াল টু KCL অ্যাপ্লাই করলে I2 প্লাস I3, এগুলো কিন্তু ম্যাথের অংশ না, ম্যাথের বাইরে, ঠিক আছে? তাহলে এখান থেকে এটা বলা যায় কি I3 যেই কথা, I1 মাইনাস I2 একই কথা, I3 যেই কথা, I1 মাইনাস I2 একই কথা, তাহলে I3 চলকটারে আর নতুন চলক না ধরে এটারে ধরো I1 মাইনাস I2, চলক কমাই ফেললা, I3 চলকটারে বাদ দিয়ে দিলা, তুমি তোমার জানা চলকগুলোর মাধ্যমে তারে প্রকাশ করলা, এটারে কি বললা, I1 মাইনাস I2, কেমন? এবার এটাতে আসো, এটাতে যখন তুমি কাজ করবা একইভাবে, এই যে এই চলকটা যেটা আছে এই জায়গায়, সেই চলকটা কে ছিল, I5 ছিল, এখানে যদি তুমি I5 চিন্তা করো, I5 চিন্তা করলে এই জায়গায় কারশফের কারেন্টের সূত্র অ্যাপ্লাই করলে কি লেখা যেত, I2 ইকুয়াল টু I4 প্লাস I5, তোমার এখানে I5টাকে লাগতো নাকি, তো I5 কে কি লেখা যায়, I2 মাইনাস I4 লেখা যায়, I2 মাইনাস I4 লেখা যায়, তাহলে I5 এর জায়গায় বসাই দাও, I5 এর জায়গায় বসাই দাও, কাকে বসাই দিতে পারো, I2 মাইনাস I4 কে, তাহলে ইভেন্চুয়ালি তোমার কয়টা চলক থাকলো, I1 I2 I4, আর কিছু আছে না, কয়টা চলক, তিনটাই। এখন ক্যালকুলেটরে করতে পারবা কি পারবা না, উত্তর হচ্ছে হ্যাঁ পারবো, এখন অবশ্যই ক্যালকুলেটর, 3 সমীকরণ 3 আননোন, এখন কয়টা সমীকরণ দাঁড় করানোর টার্গেট আমার, 3টা সমীকরণ দাঁড় করানোর টার্গেট। যদিও আমি কেসিএল অ্যাপ্লাই করে ফেলছি, এখন আর কেসিএল অ্যাপ্লাই করতে পারবো না, কেভিএল দিয়ে 3টা সমীকরণ আমার আনতে হবে, ক্লিয়ার? কেভিএল দিয়ে আমার 3টা সমীকরণ আনতে হবে, তাহলে I3 কে I1 মাইনাস I2 দিয়ে বলে দিলাম, I5 কে I2 মাইনাস I4 দিয়ে বলে দিলাম, কেমন? আচ্ছা, তাহলে চলো আমি একবার ডিরেক্ট সলভ দেখাই, কারণ এই ম্যাথটা ভাঙাই অনেকক্ষণ লাগবে সময়, সো আমি একবার ডিরেক্ট, সো I3 রে ভাঙাই কি বলছি আমি, অ্যাকচুয়ালি I1 মাইনাস I2, আর I5 রে অ্যাকচুয়ালি কি বলছি আমি লিখবো, লেখার ক্ষেত্রে কি লিখবো, I2 মাইনাস I4। দেখো এখানে ডিরেক্ট, এখানে লেখার কথা ছিল কাকে, এখানে কাকে লেখার কথা ছিল, এখানে I3 কে লেখার কথা ছিল, I3 কে না লিখে আমি ডিরেক্ট কাকে লিখছি জানো, কারশফের যে প্রথম লুপের জন্য যখন কাজ করছি ডিরেক্ট I1 মাইনাস I2 লিখছি, ঠিক আছে? তেমনি এরকম ভাবে তুমি এই জায়গাটার মধ্যে তোমার লেখার কথা ছিল কাকে, I5 কে লেখার কথা ছিল, I5 কে না লিখে তুমি কি লিখছো জানো, ডিরেক্ট লিখছো, এই যে এই জায়গায় I5 কে না লিখে I2 মাইনাস I4 লিখছো, এখানে তোমার I3 কে লেখার কথা ছিল দ্বিতীয় লুপের জন্য যখন কাজ করতেছিলা, তখন তুমি ডিরেক্ট I1 মাইনাস I2 লিখছো, ঠিক আছে? এই জিনিসটা তুমি করে নিলে তারপরে তোমার কাজ কিন্তু ইজি। দেখো এরপরে যে সমীকরণগুলো আসবে সেই সমীকরণগুলো শুধুই মাত্র কার, I1 I2 I4 এর,
I1 I2 I4 এর, ঠিক আছে? ফার্স্ট লুপের জন্য অ্যাপ্লাই করলো, সেকেন্ড লুপের জন্য অ্যাপ্লাই করলো, কয়টা সমীকরণ দাঁড়াইলো? দুইটা। আরো একটা দরকার, থার্ড লুপের জন্য করবা। আর একটা দরকার, কার জন্য করবা? থার্ড লুপের জন্য করবা। আর এখানে কিন্তু অ্যাম্পিয়ারকে একটা রোধ হিসেবে চিন্তা করতে হবে, অ্যামিটারকে, আর ভোল্ট মিটারকেও একটা রোধ হিসেবে চিন্তা করতে হবে, কারণ এগুলোকে রোধের মান দেওয়া আছে যথাক্রমে, ঠিক আছে? এগুলোকে রোধ হিসেবে চিন্তা করতে হবে, এগুলো কিন্তু হিসাবে আসবে, ঠিক আছে? এগুলো দেখো হিসাবে আসবে কিন্তু, যে 10I2 আসছে না? আসছে। তারপরে এটা রোধ কত? 900। পরের পেজে যেয়ে দেখবা আসছে। তাহলে পরের পেজে যাই, পরের পেজে 900 I4 আসছে, ঠিক আছে? তাহলে এখানেও দেখো I5 লেখার কথা ছিল, I5 এর জায়গায় I2 - I4 লিখছি। দেন আমি সমীকরণ 3টাকে, তোমার এই জিনিসগুলো করাই দরকার নেই, এই যে এভাবে করা দরকার নেই, লাগবে না এভাবে। 3টা সমীকরণ দাঁড় করাইছো না? দাঁড় করাইছো তো, ক্যালকুলেটরে সমাধান করবা। এরপরে ডিরেক্ট কি করবা? ক্যালকুলেটরে সমাধান করবা। এই ধাপগুলোতে যাওয়াই দরকার নেই, যে এভাবে ভাঙায় 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 ভাঙায়, এই ধাপগুলোতে যাওয়াই দরকার নেই। তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে সমাধান করবা। ক্যালকুলেটরে ডিরেক্ট সমাধান করলে তুমি কি পেয়ে যাবা? ডিরেক্ট তুমি I1 I2 I4 পেয়ে যাবা। I1 I2 I4 পেয়ে যাবা। ডিরেক্ট কি আসবে? I1 I2 I4 আসবে। তোমার লাগতেছিল কি কি? তোমার লাগতেছিল অ্যামিটার ও ভোল্ট মিটারের পার্ট। মাথায় রাখবা, অ্যামিটারে প্রবাহের পার্ট আসে, অ্যামিটারে কার পার্ট আসে? প্রবাহের পার্ট আসে। তাহলে অ্যামিটারে প্রবাহ কত ধরছো? I2। তাহলে ওই যে I1 I2 I4, I2 যারে পাইছো ওইটাই তোমার অ্যান্সার, I2 যারে পাইছো ওইটাই তোমার একটা অ্যান্সার। আর ভোল্ট মিটারে কার পার্ট আসে? ভোল্ট মিটারে কি প্রবাহের পার্ট আসে নাকি ভোল্টেজের পার্ট আসে? ভোল্টেজের পার্ট আসে। তাহলে ভোল্ট মিটারে তুমি অ্যাকচুয়ালি I4, এটা অ্যান্সার না কিন্তু, I4 এর সাথে গুণ দিতে হবে। কত গুণ দিতে হবে? 900 গুণ দিতে হবে। দেখো তাই করা হয়েছে। I4 এর সাথে কি কত গুণ দিতে হবে? 900 গুণ দিতে হবে। দিলে তুমি অ্যাকচুয়ালি কি পাবা? তুমি ভোল্ট মিটারের পার্টটা যেটা সেটা পাবা। যে I4 তো 900 গুণ দিস, 900 গুণ দিয়ে তুমি ভোল্ট মিটারের পার্টটা পাইছো। ক্লিয়ার? বুঝছো? আর এটা একদম হিসাবের অংশ, তুমি ক্যালকুলেটরে করলে এটা আসবেই না, ডিরেক্ট তোমার এই যে এই অ্যান্সারটা আসবে 0.08। এগুলো লাগবেই না, ডিরেক্ট 0.08 আসবে। বুঝছো কিনা বলো এই ম্যাথটা? এই ম্যাথটা বুঝছো কিনা বলো? এটা নিজেরা বাসায় করবা পুরাটা। এই ম্যাথটা বুঝছো কিনা বলো? বুঝছো কিনা বলো এই ম্যাথটা? ক্লিয়ার? মেশ অ্যানালাইসিসও করতে পারো। মেশ অ্যানালাইসিস তোমাদের এইচএসসি লেভেলে পড়ায় না, মানে কয়েকটা জায়গায় দেখি কয়েকটা বইতে আছে, কয়েকটা বইতে নাই। সো আমি এর জন্য বাচ্চাদের মতন করেই করাইলাম, যেটা হচ্ছে এইচএসসি লেভেলের জন্য। বাট ভার্সিটিতে যখন যে ফার্স্ট ইয়ারে করবা তখন কিন্তু নড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস ওইভাবেই করা হয়, ঠিক আছে? ক্লিয়ার? আর এই ম্যাথগুলা কেন আমি কারশফের মাধ্যমে করাচ্ছি, এটা অন্যান্য ভাবেও করা যেত, কেন কারশফের মাধ্যমে করায় দেখাইলাম? কারণটা হচ্ছে তোমার এই ম্যাথগুলাতেই বলে দিবে, নর্মাল ম্যাথ, বাট এই ম্যাথগুলাতেই তোমাকে বলে দিবে কি, যে কারশফের সূত্র প্রয়োগ করে দেখাও, কারশফের সূত্র প্রয়োগ করে দেখাও, ঠিক আছে? ইশরাক জাহান মায়া, মেশ অ্যানালিসিস এখন শিখা লাগবে না, পরীক্ষার 15 দিন আগে। এখন শিখতে গেলে পরে প্যাচ লাগাই ফেলবে। আমি যেটা শিখাইছি ওইভাবেই করো। আচ্ছা, এটা বলছে কি, প্রদত্ত বর্তনীতে 1 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ নির্ণয় করো। I3 বের করতে বলছে, এটাও ইজি, এটা আলাদা করে দেখালাম না। 1 ওহমের মধ্য দিয়ে, আচ্ছা এটা কি, এই ম্যাথটা কি কঠিন? এই ম্যাথটা কি কঠিন হবে? না, এই ম্যাথটা বলছে 1 ওহমের মধ্য দিয়ে প্রবাহ বের করতে বলছে। 1 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ বের করতে বলছে। তোমার অ্যাকচুয়ালি I1 I2 I3 বের করবা, কারশফের সূত্র। এই যে আজকের প্রথম ম্যাথটা কারশফের সূত্রে সেম টু সেম, কোনো চেঞ্জ নাই কিন্তু। রোধের মানগুলো একটু চেঞ্জ, বাট ব্যাটারির মানগুলো একটু চেঞ্জ, বাট হুবহু বাকি প্রসেসটা কিন্তু একই। সো এই ম্যাথটাতেও কিন্তু কারশফের সূত্র যদি তুমি অ্যাপ্লাই করো, ডিরেক্টলি I1 I2 I3 পেয়ে যাবা। I1 I2 I3 যদি পেয়ে যাও, I3 এর ভ্যালুটাই কি তোমার অ্যান্সার, I3 এর ভ্যালুটাই কি তোমার অ্যান্সার, ঠিক আছে? I3 এর ভ্যালুটাই তোমার অ্যান্সার হবে। ক্লিয়ার? মাঝে মাঝে এই প্রশ্নগুলোই তোমাকে এভাবে দিতে পারে, এই প্রশ্নটাই তোমাকে এভাবে দিতে পারে যে উক্ত বর্তনীর জন্য কোনটি সঠিক? প্রবাহ হবে P থেকে Q এর দিকে, প্রবাহ হবে Q থেকে P এর দিকে, প্রবাহ হবে না। তো তখন অ্যাকচুয়ালি কি, তুমি I1 I2 I3 বের করবা। I3 তুমি তো একটা নিচের দিকে ডিরেকশন বা উপরের দিকে ডিরেকশন ধরে বের করছো নাকি? তুমি যদি নিচের দিকে ডিরেকশন ধরে I3 এর ভ্যালু বের করো পজিটিভ, তার মানে তোমারটা সঠিক, আসলে প্রবাহ নিচের দিকেই। যদি I3 এর ভ্যালু উপর থেকে নিচের দিকে ধরে অ্যান্সার আসলে নেগেটিভ, তাহলে বলবা তুমি যেটা ধরছো তার অপোজিট ডিরেকশনে আসলে I3 কাজ করে। কেমন
বুঝছো? সো এই জিনিসগুলাই, যে এই ম্যাথটা ওইরকম টাইপের একটা ম্যাথ ছিল, বলছে কিউ থেকে পি এর দিকে প্রবাহ হবে এরকম টাইপের জানতে চাইতে পারে। এই ম্যাথের জন্য যদিও এই লাস্টের লাইনটা জরুরি না, কিন্তু অনেক সময় এরকম জানতে চাইতে পারে। ক্লিয়ার? হ্যাঁ, পিডিএফ তো পাবাই লেকচারের। এবার এই ম্যাথটা দেখি তোমরা করতে পারো কিনা। এই ম্যাথটা দেখি তোমরা করতে পারো না, এটা একটু ক্রিয়েটিভ। এই ম্যাথটা দেখি একটু করতে পারো কিনা, এই ম্যাথগুলো দেখি একটু করতে পারো কিনা। আমি কিন্তু একটু তাড়াতাড়ি টানলাম এই কারণে যে তোমাদের এইচএসসি পরীক্ষা দেখে আর 2 ক্লাসের মধ্যে প্যাক আপ করতে হবে আমার চলতরিতকে। মুকাররমা আহমেদ বলছে কারেন্ট ইলেকট্রিসিটির লেকচার শিটগুলা আগের গুলোর মতন একটা ফেসবুক পোস্ট আকারের মাধ্যমে দিলে। দিছি তো, আমার পোস্ট অলরেডি দেওয়া আছে, আগের 5টা ক্লাসের দেখো দেওয়া আছে কিন্তু লেকচার শিট। এটা 6 নাম্বার ক্লাস, এটা হয়ে গেলেও এটাতেও দিয়ে দিব। আজকে একটু তাড়াতাড়ি পড়াইলাম এই কারণে যে যেহেতু তোমাদের পরীক্ষা, না হলে আমি আরেকটু আসতে পড়াইতাম। এই ম্যাথটা দেখি তোমরা করতে পারো কিনা। ইবতেসম ওলি বলছো 2 ভোল্ট। এক্সক্লুসিভ আমি 2 ভোল্ট, প্রগায়ন সাহা 2 ভোল্ট। কৃষ্ণ সিনহা বলছো 2 ভোল্ট। ইফাত জামিলা স্নিগ্ধা বলছো 2 ভোল্ট। ইশরাত এসা বলছো আসতেই ভালো ছিল, ফাস্ট হয়ে যাচ্ছে। ওই যে 15 তারিখের মধ্যে শেষ করতে পারবো না তো, নাহলে এই চ্যাপ্টারটা, নাহলে দেখা যাবে এই চ্যাপ্টারটা মাঝখানে রেখে দিচ্ছি আমি। যদি লাগে তাহলে এইচএসসির পরে আবার দেখাবো, যদি তোমাদের সমস্যা থাকে এইচএসসির পরে আবার দেখাবো। কিন্তু এইচএসসির জন্য মনে করো যে আজকের ক্লাসটা আমি দ্রুত টানলাম এইচএসসি পরীক্ষার জন্য। ওকে, তাহলে চলো এই ম্যাথটা আমরা একটু দেখি। এই টাইপের ম্যাথগুলা দেখো সহজ, বাট অনেকেই হয়তো পারবে না বা আনকমন দেখে বা কমন না দেখে, তাই আমি এই টাইপের ম্যাথটা একটু দেখাই তোমাকে। এই ম্যাথগুলো কেমনে করবা প্রথমত, মানে এই ম্যাথগুলো কিভাবে করা যেতে পারে। বলছে চিত্রে প্রদর্শিত বর্তনীতে ও বিন্দুটার বিভব কত, এটা বের করতে বলছে। আচ্ছা, তো এই টাইপের ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমার কারশফের সূত্রের সাহায্যেই তুমি অ্যাকচুয়ালি দেখাবা। একদম শুরুতে তুমি কি করবা, নরমালি কারশফের সূত্রে কি করি, প্রবাহের ডিরেকশন দেখাই নাকি। সো প্রবাহের ডিরেকশন দেখাবা, তো প্রবাহের ডিরেকশন দেখাতে তোমার ফ্রিডম আছে, তুমি যে কোনো একদিক থেকে দেখানো শুরু করতে পারো। তুমি এই দিক থেকে মনে করো যে প্রবাহটা এদিকে আসছে, কোন প্রবাহ আসছে, ধরো সাপোজ I1 প্রবাহ আসছে। এই I1 প্রবাহটা ধরো ভাগ হইছে কোন কোন ভাগে, এইদিকে একটা প্রবাহ গেছে I2, এইদিকে একটা প্রবাহ গেছে I3, I2 আর I3 ভাগে সে ভাগ হয়ে এই দিক দিয়ে গেছে, ঠিক আছে। এটা আমার I2টা আর এটা আমার I3টা, কেমন? আচ্ছা, তো প্রবাহের ডিরেকশনগুলো দিয়ে দিবা। তোমার লাগবে কাকে, ও বিন্দুর বিভবকে ধরে নাও, ও বিন্দুর বিভব যেটা লাগে সেটাকে ধরে নিবা। ও বিন্দুর বিভবকে লাগবে, তো সো ও বিন্দুর বিভবকে তুমি ধরেই নাও ভি। তোমার টার্গেট হচ্ছে এই ম্যাথে ভি কে বের করা। তো এখন এই ম্যাথটার জন্য তুমি একটা জাংশন পাচ্ছ, একটা কি পাচ্ছ, ও বিন্দুতে জাংশন পাচ্ছ। সো জাংশনে তুমি কি ব্যবহার করতে পারো, কেসিএল অ্যাপ্লাই করতে পারো। কেসিএল প্রয়োগ করে তুমি কি দেখতেছো, লেখা আসে সামেশন অফ আই নেট ইকুয়াল 0। তাহলে এই জায়গা থেকে তুমি দেখো কারেন্ট ও বিন্দুতে কে ঢুকলো, I1 ঢুকলো, কে কে বেরোইলো, I2 আর I3 বেরোলো। তাহলে তুমি লিখবে কি I1 ইকুয়াল টু I2 প্লাস I3 লিখলা। আচ্ছা, এখন এই জায়গা থেকে তুমি I1 I2 কে ভোল্টেজের মাধ্যমে নিয়ে আসবে। এখন কি করবে, I1 I2 I3 কে ভোল্টেজের মাধ্যমে নিয়ে আসবে। কেমনে আনা যায়, কেমনে আনা যায়, আমাদের সেই চিরপরিচিত ফর্মুলা V ইকুয়াল টু IR, এই ফর্মুলার মাধ্যমে আনা যায়। এই ফর্মুলাতে আমরা I কে V এর মাধ্যমে কেমনে আনতে পারি, লিখতে পারি I ইকুয়াল টু V বাই R, V বাই R এটা লিখতে পারি। তো এই কাজটাই চলো করি আমরা এখন, এই কাজটাই করি ধাপে ধাপে বিভিন্ন জায়গায় যে
ওর ক্ষেত্রে প্রথমে দেখি এই কাজটা। এই 5 ওহমের দুই মাথার বিভব পার্থক্য কত হবে? বিভব পার্থক্য যাই হোক না কেন সেই বিভব পার্থক্যটা কেমনে পাবো? I বাই V বাই আর প্রবাহ কত হবে? I1। এই I1 প্রবাহটাকে আমরা কি বলতে পারি? এর দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড বাই কত? আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য, এই পয়েন্টের বিভব কত? 2, এই পয়েন্টের বিভব কত? ধরে নিছি V, তাহলে আমি কি দিব? 2 মাইনাস V ডিভাইড বাই কত? R। আমি জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করছি, এই সূত্রটা অ্যাপ্লাই করছি। I ইকুয়াল টু V বাই R। V মানে বিভব পার্থক্য, তো সো এই পয়েন্টের বিভব বিয়োগ এই পয়েন্টের বিভব। তুমি বলতে পারো ভাইয়া V-2 কেন করলাম না? আমি বলছি যেদিক দিয়ে কারেন্ট যায় সেটা উচ্চ বিভবের জায়গা, যেদিকে কারেন্ট যায় সেটা নিম্ন বিভবের জায়গা। তাহলে 2 বড় না V বড়? আমার আঁকা অনুসারে, আমার ধরা অনুসারে কোনটা বড়? আমি জানি না অ্যাকচুয়ালি V কত, বাট আমার ধরা অনুসারে 2টা বড়, কারেন্টের প্রবাহের দিকটা 2টা বড়, তাহলে 2 মাইনাস V ডিভাইড বাই 5। এটা এই জায়গাকার ধরা অনুসারে। আবার এইখানে আসি, এই দুই বিন্দুর মধ্যে প্রবাহ কত? I2। তাহলে I2 রে কি লেখা যায়? I2 ইকুয়াল টু কি লেখা যায়? I2 ইকুয়াল টু লেখা যায় এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য। এই বিন্দুর বিভব কত? V, আর এই বিন্দুর বিভব কত? 2। তাহলে এইখানে কিন্তু আবার লিখতে হবে V-2, এখানে কি লিখতে হবে? V-2। কেন? কারণ এই জায়গাটার ইয়ার অ্যারেঞ্জমেন্টটা দেখো, কারেন্ট গেছে এদিক দিয়ে, বেরিয়েছে এদিক দিয়ে। আমি যদিও জানি না এটা ট্রু কিনা, বাট আমি ধরে নিছি, এটা যেটা ধরে নিছি ওইটা অনুসারেই করবা। তাহলে এই জায়গায় কারেন্ট ঢুকছে V থেকে আর বের হইছে কি 2 তে, তাহলে V বড় 2 ছোট। এটা অনুসারে কিন্তু একরকম, এটা অনুসারে কিন্তু আরেক রকম। এটা আমার ধরা অনুসারে, পরে ভ্যালুতে আসবে কোনটা সঠিক, এটাতে আসে। এখানে প্রবাহ ঢুকছে কত? I3। প্রবাহ ঢুকছে কত? I3। I3 এই মাথার বিভব কত? V, এই মাথার বিভব কত? 2, তাহলে V-2 বাই 5। V-2 বাই 5। তাহলে এখন চলো ভ্যালুগুলো তো চলেই আসছে, এখানে বসায় দাও এখন সাবস্টিটিউট করে। আর এখানে I1 এর জায়গায় বসায় দাও, I2 এর জায়গায় সাবস্টিটিউট করে বসায় দাও, I3 এর জায়গায় সাবস্টিটিউট করে বসায় দাও। তুমি কি করছো? তুমি কিন্তু কিছুই করো নাই, তুমি হচ্ছে জাস্ট I কে V এর মাধ্যমে ট্রান্সফার করছো এই সূত্র দিয়ে, ঠিক আছে? কারশফের কারেন্ট সূত্রের I টাকে V এর মাধ্যমে ট্রান্সফার করছো এই সূত্র দিয়ে। দেন এখন তোমার এখানে টার্গেট কাকে বের করা? V কে বের করা। সব জায়গায় 5 আছে, তাহলে এখানে এটা লেখা যায় 2 মাইনাস V ইকুয়াল টু V-2 প্লাস V-2। লেখা যায় কিনা? লেখা যায়। লেখা গেলে এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে, এটা এই পাশে পাঠিয়ে দিলে, তাহলে 3V ইকুয়াল টু 6 আসে, তাই না? 3V ইকুয়াল টু 6 আসে, এটা এই পাশে চলে আসে, তাহলে V ইকুয়াল টু কত আসে? 2 আসে। V ইকুয়াল টু কত আসে? 2 ভোল্ট আসে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে কি অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি বুঝাইলো? আমি যে প্রবাহের ডিরেকশনগুলো ধরছি, এখন প্রবাহের মানগুলো বের করতে পারবা? তোমাকে যদি বলে পারবা, কিন্তু এখানে আসো, V এর মান কত? 2 বসে দাও, 2 মাইনাস 2 ডিভাইড বাই 5 0 আসে। এটা কত আসে? 0 আসে। এটা কত আসে? 2 মাইনাস 2 মানে 0 আসে, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি কোনো প্রবাহ ঘটতেছে? ঘটতেছে না। অ্যাকচুয়ালি কোনো প্রবাহ ঘটতেছে? উত্তর হচ্ছে না, ঘটতেছে না। বুঝছো কিনা বলো এই ম্যাথটা? এই ম্যাথটা বুঝছো কিনা বলো? এই ম্যাথটা বুঝছো কিনা বলো? ক্লিয়ার? বুঝছো? বুঝছো কিনা বলো এই ম্যাথটা? মহসিন বলছে জি ভাইয়া। 2 হচ্ছে অ্যান্সার। কয়েকজন দেখলাম যে 0.665 অ্যান্সার দিছো, এটা কি আগের ম্যাথে অ্যান্সার দিছো কিনা? এটা অ্যান্সার 2। ক্লিয়ার? পারা যাবে এই টাইপের ম্যাথ আসলে? আমি কিন্তু একটা ম্যাথ দিব এখন এই টাইপের একটা ম্যাথ করতে দিব এখন তোমাদের, ঠিক আছে? তাহলে আমি এই ম্যাথের মাধ্যমে একটা জিনিস শিখাইতে চেষ্টা করলাম, মাঝে মাঝে কারশফের কারেন্টের সূত্র থেকেও কিন্তু ভোল্টেজে যাওয়া লাগতে পারে। কোন একটা সিঙ্গেল পয়েন্টের ভোল্টেজ বের করতে বলতে পারে, কোন একটা সিঙ্গেল পয়েন্ট, ও বিন্দুর বিভব কত, একটা সামথিং পয়েন্টের বিভব কত, আই কে বিভবের মাধ্যমে ট্রান্সফার করা যাবে কি যাবে না? যাবে, ঠিক আছে? যে তারপরে করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটু সলভটা দেখি। হ্যাঁ, সলভটাতে একবার ডিরেক্টই করে দেওয়া আছে, I1 I2 ধরে একবার ডিরেক্টই কারশফের সূত্রই এমনি ব্যবহার করছে। ডিরেক্ট মানে যখন আরো ফাস্ট হয়ে যাবে তখন আর I1 I2 I3 ধরাও লাগবে না, একবার ডিরেক্ট ভোল্টেজের মাধ্যমে কারশফের কারেন্টের সূত্র মানে প্রথম সূত্রটা ইউজ করতে পারবা। ক্লিয়ার?
আচ্ছা, এবার চলে যাই সামনের দিকে। এই ম্যাথটা তোমরা করো, একই টাইপের এই ম্যাথটা তোমরা করো। এই ম্যাথটা তোমরা করো। আগের ম্যাথটা বুঝে থাকলে এই ম্যাথটা কিন্তু পারা উচিত তোমাদেরই। আগের ম্যাথটা বুঝে থাকলে এই ম্যাথটা তোমাদেরই পারা উচিত। আগের ম্যাথটা পেরে থাকলে বুঝে থাকলে এই ম্যাথটা কিন্তু পারা উচিত। ইবতেসম ওলি অ্যান্সার দিস 0.133 অ্যাম্পিয়ার। মিঠু বসাক 0.67 ভোল্ট। নাফিজুল্লাহ মিয়াদ 2/3, এক্সক্লুসিভ তাহমিদ 0.4। এক একজন এক একটা অ্যান্সার দিচ্ছ। 0.133, 0.266, 0.67, 2/3, 0.2667, 0.133 অমি অ্যান্সার দিছ। ইফাজ জামিলা স্নিগ্ধা অ্যান্সার দিছ 2/3, অজয় চক্রবর্তী 0.67, এক্সক্লুসিভ তামিদ 0.4। একইভাবে কিন্তু করতে হয়, আগের ম্যাথ আর এই ম্যাথ একইভাবে, ফুল একইভাবে। আচ্ছা, তাহলে চলো এই ম্যাথটা যদি করতে যাই, এই ম্যাথটার জন্য কি বলছে, চিত্রে প্রদর্শিত বর্তনীতে বি ও সি বিন্দু দুটি ভূসংলগ্ন। বি ও সি বিন্দু দুইটা কি ভূসংলগ্ন, এঁকে ফেলি। মাঝে মাঝে এগুলো এরকম ভাবে দেওয়াও থাকতে পারে ফিগারে। এটা দিয়ে কি বুঝাইলো জানো, এটা দিয়ে বুঝাইলো এই বিন্দুর ভোল্টেজ কত 0 ভোল্ট, এই কালার দিয়ে লিখি। এই বিন্দুর ভোল্টেজ কত 0 ভোল্ট, আর এই বিন্দুর ভোল্টেজ কত 0 ভোল্ট। ভোল্ট কত, ভোল্টেজ না, ভোল্ট কত, বিভব কত। বি বিন্দুর বিভব 0 ভোল্ট আর সি বিন্দুর বিভব কত 0 ভোল্ট। এই বিন্দুর বিভব দেওয়া আছে 2 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ম্যাথটা যদি আমরা করতে যাই তাহলে এই ক্ষেত্রেও ঠিক আগেরটার মতনই, এখানে একটা বিভব ধরে নাও, ভি ধরে নাও। যদি এই ম্যাথে ভি জানতে চাই নাই, বাট প্রবাহের জন্য আমার প্রবাহের জানার খাতিরে এই জিনিসটা লাগবে। সো আবারও আগের মতন চলো কাজ করি। আমরা প্রবাহ ধরি I1। আমরা যেটা ধরতেছি ওইটাই যে এভাবে ধরতে হবে তা না, এটা ভুলও হইতে পারে, বাট এটা অ্যান্সারই প্রকাশ, অ্যান্সারই চলে আসবে আমরা যেটা ধরছি এটা সঠিক কিনা ভুল কিনা। বাট এই যেভাবে ধরছো সেভাবেই রাখবা লাস্ট পর্যন্ত, ম্যাথ একদম লাস্ট পর্যন্ত সেভাবেই রাখবা, চেঞ্জ করবা না, সাবমিটও করবো ওইভাবে, বুঝছো? কারণ অ্যান্সার মাইনাস আসবে, তাহলে ওইটাতেই স্যাররা বুঝে যাবে যে হ্যাঁ তুমি যেটা বুঝাইছো সেটা কারেক্ট। ওকে, তাহলে এটাকে ধরো I2, এটাকে ধরো I3। তোমার বেসিক্যালি I1, I2, I3 বের করতে হবে নাকি? ওকে, তাহলে আবারও চলো চলে আসি ও বিন্দুতে KCL। দেন আমি দিব সামেশন অফ I net ইকুয়াল টু 0। দেন এই জায়গায় আসবো, এই জায়গায় আসার পরে দেন আমি সমান সমান দিয়ে কারেন্ট ঢুকতেছে কে ও বিন্দুতে I1 ঢুকতেছে, দেখাই যাচ্ছে যে I1 ঢুকতেছে, বের হচ্ছে কে I2 আর I3, I2 আর I3। এখন আমি I1, I2, I3 রে ভোল্টেজের মাধ্যমে নিয়ে যাব, ঠিক আছে? I1, I2, I3 কে ভোল্টেজের মাধ্যমে নিয়ে যাব। আর নিয়ে যদি যেতে চাই এই বিন্দু দুইটার মধ্যে, এই বিন্দু দুইটার মধ্যে প্রবাহ হচ্ছে I1 ইকুয়াল টু বিভব পার্থক্য কত, এই বিন্দুর বিভব হচ্ছে 2, এই বিন্দুর বিভব হচ্ছে V। তাহলে আমার ধরা অনুসারে 2 বড় V ছোট, 2 মাইনাস V ডিভাইড বাই কি হয় R হয় না, I ইকুয়াল টু V বাই R। R কত 5, মানে রোধ হচ্ছে 5। এই দুইটার মধ্যে দেখো এই দুই বিন্দুর মধ্যে যখন করছো এই বিন্দুর বিভব V, এই বিন্দুর বিভব 0, তাহলে তুমি যখন I2 লিখতেছো I2 কি লিখবা V মাইনাস 0 ডিভাইড বাই রোধের মান কত 5।
এই দুই বিন্দুর মধ্যে দেখো, এই দুই বিন্দুর মধ্যে যখন দেখতেছো তখন এই বিন্দুর বিভব কত ভি, এই বিন্দুর বিভব কত 0, তাহলে দিবা কি ভি মাইনাস, প্রবাহের মানটা লিখে দিই, I3 ইকুয়াল ভি মাইনাস 0 ডিভাইড বাই কত 5। ওকে, তার মানে ভি বাই 5 আর কি এগুলা। তাহলে এখন ভ্যালুগুলো বসায় দাও একে একে। ক্যালকুলেটরে কিন্তু ডিরেক্ট এগুলো করা যায়, 2 মাইনাস ভি বাই 5 ইকুয়াল টু, মানে আমি যে ভাঙায় ভাঙায় লিখতেছি, ভাঙায় ভাঙায় না লিখে ভি বাই 5 যোগ ভি বাই 5। তো এখানে আসে কত 2 মাইনাস ভি ইকুয়াল টু ভি প্লাস ভি, তাই না? তো এই জিনিসটা আসে, তার মানে ভি ইকুয়াল টু 2/3 আসে। ঠিক আছে কিনা দেখো, 2/3 ভোল্ট এত আসবে। বাট এটা আমার অ্যান্সার জানতে চাইনি, আমার জানতে চাইছে কি I1 I2 I3 মানে, তাহলে ভ্যালুগুলো বসাই দাও এখন এই জায়গায়। 2 মাইনাস 2/3 ডিভাইড বাই 5, দেখো কত আসে, 2/3 ডিভাইড বাই 5, দেখো কত আসে, একই আসবে, 2/3 ডিভাইড বাই 5। তো দেখো কত আসে কোনটাতে, 2 মাইনাস 2/3 ডিভাইড বাই 5, তাহলে 0.2667। এবার এটাতে দেখি, .133। ঠিক আছে, এটাও কত 0.133। তাহলে প্রবাহের লাস্টের লাইনটা লিখবা কেমনে জানো? লাস্টের লাইনটা লিখবা যে এ ও অভিমুখে, এ থেকে ও মানে এ ও অভিমুখে প্রবাহর মান 0.2667 অ্যাম্পিয়ার। ঠিক আছে, ওবি অভিমুখে প্রবাহের মান 0.133 অ্যাম্পিয়ার, ওসি অভিমুখে প্রবাহের অভিমুখ 0.133 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই টাইপের ম্যাথ আসলে পারবো, এই টাইপের ম্যাথ আসলে পারবো। হ্যাঁ, আগের ম্যাথগুলোতে তো দেখাইলাম প্রবাহই হবে না, দেখাইলাম না 0 অ্যাম্পিয়ার 0 অ্যাম্পিয়ার আসছে আগের ম্যাথগুলোর মধ্যে, আমি ধরছি ঠিকই, বাট প্রবাহের মান কত আসছে 0। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, তাহলে সামনের দিকে আগাই। তাহলে এখানেও এভাবেই করা হয়েছে, দেন বসায় ফাইনালি লাস্টের লাইনগুলো এভাবে লিখে দিতে পারো, কেমন? বা দশমিকে। ঠিক আছে, স্পার্কিং ইন্টিগ্রাল বলছো, এটা এই অধ্যায়ের কয় নাম্বার ক্লাস? 6 নাম্বার ক্লাস। এটা এই অধ্যায়ের 6 নাম্বার ক্লাস। এই ম্যাথটা করো দেখি, এই ম্যাথটা করো। এটা ভি না ধরেও করা যায়, আমি আগেরটার মতন করেই দেখাইছি। Desfinara বলছো 3, নাজবুল সাকিব 3 অ্যাম্পিয়ার, আবু সিয়াম 16, রাত্রি 3 অ্যাম্পিয়ার, অরূপ দত্ত 3, নাফিস উল্লাহ মিয়া 3,
এই ম্যাথটা বেসিক্যালি আমি তোমাদেরকে দিয়েছি হচ্ছে যেন তোমরা সহজ ম্যাথ কঠিন ম্যাথের মধ্যে পার্থক্য বুঝতে পারো। হ্যাঁ, যেমন আগে আমরা কারশফের সূত্র করতেছি, এখন তোমাদের ব্রেনটা একটা ফ্লোতে আছে। সো অনেকেই মনে হতে পারে যে এটা কারশফের সূত্রই হবে। হ্যাঁ, সো কারশফের সূত্র কিন্তু অ্যাকচুয়ালি এটা না, মানে কারশফের সূত্র ছাড়াই এটা করা যায়, তাই না? আমরা অনেক ক্ষেত্রেই ভাবি যে ব্যাটারি মনে হয় কিনারে বা উপরে বা নিচে থাকলেই আমরা ওহমের সূত্র ইউজ করতে পারবো। না, ব্যাটারি যদি মাঝখানেও থাকে, এরকম কোনো জায়গায়ও থাকে, সেটাতেও কিন্তু আমরা ওহমের সূত্র ইউজ করতে পারবো। আমরা এটাকে কনভার্ট করে নিলেই চলে, এটা একদম ইজিয়েস্ট ম্যাথ আজকের দেওয়া। সো এটা অ্যাকচুয়ালি এই একটু আগে যে জিনিসটা দেখলাম, ব্যাটারিটা কোথায় আছে, এই জায়গায়, এই ব্রাঞ্চটাকে তুমি উপরে, এটাকে তুমি নিচে চিন্তা করতে পারো। তাহলে এইটাকে তুমি যদি ওপরে আর উপরেরটাকে নিচে চিন্তা করো, তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কি জিনিসটা অনেক সুন্দরভাবে, একদিকে ব্যাটারি আছে, তিনটা রোধ আছে, সমান্তরালে আছে, এটাকে অভ্যন্তরীণ রোধের মতনও চিন্তা করা যায়। তাহলে তুমি ডিরেক্টলি কিন্তু এই জায়গায় বাইরের রোধগুলোর তুল্য রোধ 1/3 যোগ 1/3 যোগ 1/3 ফর্মুলা শিখছো না, 1/rp = 1/r1 যোগ 1/r2 যোগ 1/r3, সেখান থেকে তুমি কিন্তু কি পেয়ে যাচ্ছ, আরপি কে পেয়ে যাচ্ছ। আরপি কত আসতেছে, 1 ওহম আসতেছে। আচ্ছা, ভালো কথা। দেন তুমি কি পাচ্ছ, এই 1 ওহম, আর এটা কি অভ্যন্তরীণ রোধের মতন চিন্তা করা যায়, 3 ওহম, আর ই এর ভ্যালু কত দেওয়া আছে, 12। তাহলে তুমি বসাই দিলেই হয় I = E by capital R plus small r, I = E by capital R plus small r। সো ক্যাপিটাল আর এই যে এখানে বসানো হয়েছে, এখানে স্মল আর প্লাস ক্যাপিটাল আর লেখা হয়েছে, এটা হচ্ছে ক্যাপিটাল আরটা আর এটা হচ্ছে স্মল আর, অভ্যন্তরীণ রোধ, এভাবে চিন্তা করতে পারো। ঠিক আছে, সো এই ম্যাথটা সবচেয়ে সহজ ছিল। জাস্ট আমি এই ম্যাথটা দিলাম এর জন্য যে তোমরা যেন এই যে, তাও দেখছো অনেকে ভুল করছো, কিন্তু কয়েকজন 16 অ্যান্সার দিছো। সো আই গেস তোমরা অনেক কমপ্লিকেটেড ভাবে চিন্তা করছো, এর জন্য 16 হয়ে গেছে। সো এর জন্য আমি এটা দিলাম এই ম্যাথটা, যেন হচ্ছে তোমরা সব ম্যাথই যে আমার কারশফের সূত্র দিয়ে করতে হবে যদি ইনস্ট্রাকশন না দেওয়া থাকে তা না, তুমি যেন নিজের মতন করে একটা থিঙ্ক করতে পারো। ব্যাটারি মাঝখানে থাকলেই কারশফের সূত্র হবে তা না, ব্যাটারি ব্রাঞ্চ কিন্তু মুভ করা যায়, ব্রাঞ্চ এখানে থাকলে এটাকে উপরে নিয়ে চিন্তা করা যায়, নিচে নিয়ে চিন্তা করা যায়। আচ্ছা, এরপরে আমি তোমাদের অ্যাকচুয়ালি এখন বেশ কয়েকটা কাজ দিব, বেশ কয়েকটা বাড়ির কাজ দিব। আজকের ক্লাসটা আর আগাবো না, বেশ কয়েকটা বাড়ির কাজ দিব। সেটা হচ্ছে আমার হুইটস্টোন ব্রিজের ওপরে নেওয়া ভিডিওগুলা আছে, মানে বেসিক ভিডিওগুলো আছে, হুইটস্টোন ব্রিজের উপরে নেওয়া বেসিক ভিডিওগুলো আছে, যেটার ইউটিউব লিঙ্ক আমি তোমাদের দিয়ে দিব আজকের ক্লাসে। স্লাইড দেওয়ার সাথে সাথে ইউটিউব লিঙ্কটাও দিয়ে দিব, অ্যান্ড এই স্লাইডসগুলোও দিয়ে দিব। এই স্লাইডসগুলোর যে ইউটিউব ভিডিও লিঙ্ক, এই ইউটিউব ভিডিও লিঙ্কগুলো তোমরা দেখবা, এই ইউটিউব ভিডিওর লিঙ্কটা তোমরা দেখবা বেসিকের জন্য, বেসিকের জন্য এটা লাগবে, দেখবা। কারণ আমরা আর একটা ক্লাস পাবো, আমার মনে হয় সোমবারে এর পরের ক্লাস আছে তোমাদের সাথে, সোমবারে এর পরের ক্লাস তোমার সাথে, সো তোমাদের সাথে সোমবারই 15 তারিখ পরে, শনিবারে চিন্ময়ের ক্লাস আছে। সো সোমবারে যদি ক্লাস হয়, সোমবারে আমি চাচ্ছি যে এই চ্যাপ্টারটা এইচএসসির জন্য শেষ করে দিতে। ঠিক আছে, এরপরে যদি এই চ্যাপ্টারটা নিয়ে আরো কিছু জানা লাগে, জানা থাকে, দরকার পড়ে, সেটা আমরা এইচএসসির পরে আলোচনা করব, যেটা অ্যাডমিশন রিলেটেড। বাট এইচএসসি রিলেটেড জিনিসপত্র যা যা বেসিক দরকার সেইগুলো আমি তোমাদের একটু বাসার কাজ দিয়ে দিব। এইগুলো সব এই যে এই জায়গায় যা যা আছে এগুলো সব তোমরা পড়বা। মানে তোমরা আমার ক্লাসটা শেষ হলে আজকের দিনটা যদি ফ্রি থাকো সবাই, তাহলে এই জায়গায় আমার দেওয়া ভিডিওগুলো এগুলো একটু দেখবা। জুলের তাপীয় ক্রিয়া, হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ, এই জিনিসগুলো দেখবা। এগুলো নিয়ে আমি ম্যাথ করাবো। আমি এই যে 15 তারিখ সোমবার যে আছে, সোমবার ম্যাথ করাবো। ওই দিনও একটু ছোট্ট করে রিভিউ করবো, বাট আমি চাই তোমরা একবার দেখে নাও, কারণ না হলে আমার এটা শেষ করতে আরো 2টা ক্লাস লাগবে, না হলে এটা শেষ করতে আরো 2টা ক্লাস লাগবে। তাহলে আজকের ক্লাসটা আমরা এই জায়গায় রাখি, আজকের ক্লাসটা এই জায়গায় রাখি। তোমরা এই চ্যাপ্টারের যে আমার রেকর্ডেড ভিডিওটা আছে, রেকর্ডেড ভিডিওটা দেখবা। পরের ক্লাসে এই টপিকগুলো নিয়েই আমরা একটু ক্রিয়েটিভ ম্যাথগুলো করব, একটু ক্রিয়েটিভ ম্যাথগুলো করব। ঠিক আছে, ক্লিয়ার? আর এই ফ্রাইডে কিন্তু তোমাদের এক্সাম, তাহলে আমি তোমাদের লিখে দিই একটু। হোম টাস্ক থাকবে আমার ইউটিউব ভিডিওগুলো দেখা ফর এইচএসসি, লিঙ্ক দিয়ে দিব। আমি লিঙ্ক দিয়ে দিব অ্যান্ড স্লাইডটাও দিয়ে দিব, স্লাইড আর লিঙ্ক দুইটাই দিয়ে দিব। দ্বিতীয়ত, এই ফ্রাইডে
কৌণিক গতি অংশের উপরে পরীক্ষা। কৌণিক গতি যেটা, এটাও তোমাদের এইচএসসিতে আছে। ছোট পরীক্ষা দিব, ছোট পরীক্ষা হবে, 4-5টার বেশি প্রশ্ন দিব না। কৌণিক গতির ওপর পরীক্ষা, ঠিক আছে। আর নেক্সট ক্লাস আমার কবে? 15 তারিখের মধ্যে শেষ করতে চাচ্ছি, তোমাদের এইচএসসির আগে পড়াশোনার যেন তোমরা করতে পারো। 15 নভেম্বর, মানডে পরে নাকি? ঠিক আছে তো না? 15 নভেম্বর তো মনে হয় সোমবারই। 15 নভেম্বর তো মনে হয় সোমবারই। হ্যাঁ, 15 নভেম্বর আমার এইটার মাধ্যমে আমরা অপার চিন্ময় ব্যাচের এইচএসসির আগে বন্ধ দিয়ে দিব। দেন বন্ধ থাকবে, বন্ধ এইচএসসি পর্যন্ত থাকবে। এইচএসসির পরের দিন থেকে আমরা শুরু করে দিব এরপরে। অ্যান্ড এইচএসসির পরে আমরা এই চলতরিত যেটা আছে, চলতরিতের ওপরে আরও একটা ক্লাস নিব, একটু কিউএনএ বা এই রিলেটেড ক্লাস নিব। নেওয়ার পরে দেন হচ্ছে আমরা এইচএসসির পরে আরও বেশ কিছু ম্যাথ থাকলে, কিউএনএ রিলেটেড ক্লাস থাকলে সেটা নিব। নেওয়ার পরে চলতরিতের পরীক্ষাটা আমরা আফটার এইচএসসি দিব, ঠিক আছে। ক্লিয়ার? ফাহমিদ বলছে মেশ অ্যানালাইসিস, ওয়াই ডেল্টা সার্কিট, এই জিনিসগুলোও থাকবে এইচএসসির পরে থাকবে। এগুলা এই এইচএসসিতে লাগবে না, এইচএসসির পরে থাকবে এগুলা, বুঝছো? এইচএসসির জন্য যা যা লাগে সেটা আমি 15 নভেম্বর মানডের মধ্যে কভার করব। এইচএসসির পরেও কিন্তু চলতরিতে আমি একটা ক্লাস নিব এক্সট্রা জিনিসগুলো পড়াইতে, ঠিক আছে। মেশ অ্যানালাইসিস আর আজকে যা পড়াইলাম অ্যাকচুয়ালি একই জিনিস দুইভাবে আলাদা করে পড়ার দরকার নাই। এইচএসসি পর্যন্ত আজকে যা পড়াইছি সেটাই ওকে, ইনফ্যাক্ট অ্যাডমিশন পর্যন্ত ওকে। মেশ অ্যানালাইসিসটা তোমরা যদি আলাদা করে শিখতে চাও, ওয়াই ডেল্টা সার্কিট যদি আলাদা করে শিখতে চাও, সেই জিনিসটা আমি আলাদা করে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, ম্যাথের লেকচার শিটগুলোর কথা বলছিলাম। চলতরিতের লেকচার শিটটাও দিয়ে দিব। তোমরা কৌণিক গতির পরীক্ষাটা দাও, কৌণিক গতির পরীক্ষার হইতে দেখবা পেয়ে যাবো এটা, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই রাখি।